সুপ্রিয় দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসটিভির সাপ্তাহিক আয়োজনে আজ আমরা আলোচনা করব আসন্ন বাজেট নিয়ে। করোনাকালে কেমন বাজেট চাই এ বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য আজ স্টুডিওতে আছেন অধ্যাপক আহসানুল আলম পারভেজ, চেয়ারম্যান NBER চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং BGM-এর সাবেক পরিচালক শেখ আতিয়ার রহমান দীপু এবং সভাপতি বাংলাদেশ ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া। আপনাদের চারজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, আপনার কাছে যেতে চাই। এই একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি এবং এবারের বাজেট অন্য একটি প্রেক্ষাপটে এবারে বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আগামী 11ই জুন অর্থমন্ত্রী মোস্তফা কামাল এই বাজেট ঘোষণা করবেন। কিন্তু করোনা সংকটের মধ্যে আমাদের এবারের বাজেট কেমন হওয়া উচিত, আপনার পরামর্শ কী? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনাদের সব দর্শককে সালাম, শুভেচ্ছা। এখানে আমার সব লার্নেড কলিগরা আছে, এটা সবাই আপনার কথার থেকে উত্তরটা চলে আসতেছে যে 2019-20-এর যে বাজেট ছিল আর এখন 20-21-এর যে বাজেট, এটা একেবারেই ভিন্ন প্রেক্ষাপট। এইবারের বাজেটটা হবে ক্রাইসিস ম্যানেজমেন্টের বাজেট। ইট শুড বি এ বাজেট অফ ম্যানেজিং ক্রাইসিস। এখন তো আমি প্রথমে একটু অভিমান করেই বলি যে প্রথম কথা হচ্ছে, আমরা এখন পর্যন্ত যা দেখছি আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্টে, আমার কাছে মনে হচ্ছে ক্যাপ্টেন সেন্ট্রিক টিম। আমার নেত্রী শেখ হাসিনা ছাড়া আর সবাই চুপচাপ বসে আছে। এবং অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বেশ কিছু ক্রিটিক্যাল পোস্টে বেশ কিছু মানুষ অযোগ্যতা দেখাচ্ছে, এতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা হচ্ছে। তবে আমি আশাবাদী, আমাদের প্ল্যানিং মিনিস্টার মন্দান ভাই দেখতেছেন হয়তো, মন্দান ভাই, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি, মোস্তফা কামাল সাহেব থেকে এক্সপেক্ট করব। এবারের বাজেটটা ধরেন, এই গতবারের বাজেটে আমাদের লাস্ট এই কোয়ার্টারে আমাদের এডিপির টাকা, বেশ কিছু টাকা আমরা ব্যবহার করতে পারিনি। সেই অব্যবহৃত অর্থ এবং নতুন করে এই বিদেশি এডিপির 20% আমরা বিদেশ থেকে পেতে পারি, ওই অংশ সব কিছু মিলে এবারের বাজেট আমার মনে হয় 1 লক্ষ কোটি টাকা বেশি প্রয়োজন হবে। 70-80 1 লক্ষ কোটি টাকা বেশি প্রয়োজন হবে। এবং প্রথমেই যেহেতু আমি এখানে বিজনেস কথা বলতে এসেছি, টু টক পয়েন্ট, আমাদের এখানে যে সমস্ত মন্ত্রণালয় এবার বেশি বাজেট পাবে, আপনি করোনা করছেন, তো ন্যাচারালি স্বাস্থ্য মন্ত্রণালয়, তো ন্যাচারালি আপনার কর্মসংস্থান, ন্যাচারালি আমাদের যে সমস্ত সেক্টর, এই গার্মেন্টসের বিরাট লোক আছে। আমি একজন বাইরের লোক হিসেবে মনে করছি যে 30-50% গার্মেন্টস ওনাররা ঘুরে দাঁড়াবে, 30% একদম বসে যাবে। আরও বেশি, আমি একটু মানুষকে ভয় লাগাচ্ছি না তো আপনি বলবেন এটা। এখন যেটা হচ্ছে, এটা কেন, এটা আমাদের অযোগ্যতা না, আমাদের লজিস্টিক প্রবলেম না, গ্লোবালি মানুষ কিন্তু আপনার তার বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে আমেরিকাতেও। তো অধিকার না যাই, তাই আমাদের ওই সেক্টরগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। তাই প্রায়োরিটিতে চলে আসতেছে হেলথ। আর হেলথের ব্যাপারেও যে বিশাল ধরনের দুর্নীতির এটা মন্ত্রণালয়, আমি তো স্ট্রেট বলে যাবো যে আমার নাসিম ভাই মিনিস্টার ছিল, জাহিদ মিনিস্টার আছে। সো এমন দুর্নীতি এই সময় হয়েছে যে নাসিম ভাই এখন অসুস্থ হয়ে সরকারি কোনো হাসপাতালে ভর্তি হয়নি। এটাই হচ্ছে নাসিম ভাইয়ের সফলতা, বা তারপরের ভাইয়ের সফলতা, বা বর্তমান ভাইয়ের সফলতা, যে উনি প্রাইভেট সেক্টরে ভর্তি হচ্ছেন। এবার যেটা আমরা চাইবো সেটা হচ্ছে যে হরিলুট, অর্থনীতির ছাত্র হিসেবে আমি জানি একেবারেই কন্ট্রাক্ট, আমি আবার বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোক, ল্যাবলাবার। সো একেবারে ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, কে কত খায়, অ্যাক্সিডেন্ট কত খায়, এগুলো সব আমার জানা আছে, সেজন্য আমাকে খারাপে না, আপনি একদম নিশ্চিন্ত থাকবেন। হেলথ সেক্টরে 40% টাকা একেবারে স্ট্রেট চুরি। জি, কে কেনে আমি একদম বলে দিতে পারবো, একটা যে থানা হেলথ কমপ্লেক্স যখন তৈরি হয়। তো এবার আমরা চাইবো যে স্বাস্থ্য খাতে যেন অবকাঠামোতে যেন কোনো আপনার এই ইনভেস্টমেন্ট করা না হয়, কারণ যত কনস্ট্রাকশন অত পার্সেন্টেজ। এবার স্বাস্থ্য খাতে হতে হবে একেবারে ট্রিটমেন্ট সেন্ট্রিক, যেহেতু আমাদের এখানে লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে এবং আমরা এই পিকচারটাকে ভয়ার্থ দিতে চাচ্ছি না, কিন্তু যারা বলার তারা বলবে। আমরা চাচ্ছি যে এখন ধরেন বড় লোকরা তো হয় আইসিইউ অ্যাম্বুলেন্সে করে অথবা প্লেনে করে যেখানে যেখানে যাওয়া চলে যাচ্ছে। পুরা দেশে কিন্তু আপনি আইসিইউ, পুরা দেশে কিন্তু ভেন্টিলেটর করতে পারবেন না। তো রিজিওনালি রেড এরিয়াগুলোতে
যদি আপনি আইসিইউর সংখ্যা বাড়ান, ভেন্টিলেটরের কথা আমি আসতেছি না, তাহলে ওই জায়গায় তার মানে আইসিইউ তৈরিতে, প্রশিক্ষিত ডাক্তার তৈরিতে, প্রশিক্ষিত নার্স তৈরিতে, প্রশিক্ষিত টেকনোলজি লোককে দিতেই ইনভেস্টমেন্টটা করতে হবে এবার বাজেটে। আর দ্বিতীয়ত হচ্ছে গার্মেন্টস আছে, তো আমি একটু সমালোচনা করছি, ভাই রাগ করবেন না, আমি তো গার্মেন্টসের মালিক, আমার আছে। জি স্যার। তো প্রণোদনা এগুলো টেগুলো, প্রণোদনা বন্দনা যা হচ্ছে এগুলো হচ্ছে আসলে সহজ শর্তের ঋণ, এগুলো কোনো দান না। তো এখন আমি যদি সহজ শর্তের ঋণ, সহজ শর্তে না, কঠিন শর্তে ঋণ। আচ্ছা, তো আপনি কঠিন শর্তের ঋণ সুদ কম। সুদ কম। এই 5% যদি সুদে আমি ঋণটা নিই, আমি না হলে আমার কোনো ভাই এই এপ্রিলের বেতনও তো দেয়নি বা পারেনি, তো যারা দিয়েছে তারা 60% দিয়েছে। এটা গ্রাউন্ড রিয়েলিটি। তো সো আমরা এগুলোকে মেনে নিয়েই দেখতে হবে যে গার্মেন্টস সেক্টরটা যেন, মানে আমাদের এক্সপোর্ট সেক্টরটা, অর্থকরী সেক্টরটা যেন বাঁচে। আমাদের তো একদম শুকনো হয়ে যাবে ট্যুরিজম, আমরা ওইটাকে এখন অক্সিজেন দেওয়ার কথা বলতেই ভাবতেছি না। তো সো এবারের বাজেটটা তাই হতে হবে কর্মসংস্থান সৃষ্টির বাজেট। এবারের বাজেটটা হতে হবে কর্মসংস্থান ইন হেলথ সেক্টর। এবারের বাজেটটা হতে হবে হেলথ কেয়ার সেন্ট্রিক বাজেট। স্যার, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, যেটি স্যার বললেন শুরুতেই যে এই বাজেট হতে হবে ক্রাইসিস ম্যানেজমেন্টের বাজেট। তা আমরা যে সংকটকে উত্তরণের যে ব্যবস্থাপনা এবং সংকটকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে এবং সারা বাংলাদেশের অর্থনীতিকে যদি সচল রাখার যে পরিকল্পনা, সেভাবে এই বাজেটে আসলে কি ধরনের চ্যালেঞ্জ সরকারকে মোকাবেলা করতে হবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক যারা আছেন তাদের সবাইকে, এবং এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকেও আমাকে এখানে ডাকার জন্যে। আমি মনে করি যে আমার পূর্ববর্তী আলোচক যিনি যে কথাগুলো বলেছেন এটাই আমাদের সবারই কথা, কিন্তু আমি একটুখানি ভিন্ন মত পোষণ করব। দুর্নীতি কোথায় নাই? স্বাস্থ্য সেক্টরে 40% দুর্নীতি, অন্য সেক্টরে তার কাছাকাছি যে দুর্নীতি না, সেটাই বা আমি কেমন করে বলি? এবং দুর্নীতি মনে করেই কি স্বাস্থ্য সেক্টরের ইনভেস্টমেন্ট এত কম? আমি যদি ইনভেস্টমেন্টের দিকটা চিন্তা করি, যে পাঠশালা পরিকল্পনা আগের থেকে শুরু করে এই পর্যন্ত বার্ষিক পরিকল্পনা, সব জায়গাতে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটা খাতের আমাদের ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। তুলনামূলকভাবে আমি মাত্র মানে কি যেন বলবো ওটাকে, টোটাল যে জিডিপি, সেই জিডিপির মাত্র 2.4% ইনভেস্টমেন্ট হচ্ছে স্বাস্থ্য খাতে, যেখানে পাকিস্তানে 2.8% হচ্ছে, যেখানে ইন্ডিয়াতে 3.7% হচ্ছে, 3.9% হচ্ছে শ্রীলঙ্কাতে। অর্থাৎ আমাদের তার অর্ধেক ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক এমনি অবস্থা শিক্ষা খাতেও আমাদের ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। কেন? এর কারণ একটা হতে পারে, সেটা হলো যে আমরা যারা অর্থনীতিবিদ তারা পুরনো অর্থনীতির দ্বারা গাইডেড। অর্থাৎ পুরনো অর্থনীতিবিদদের একটা ধারণা ছিল যে শিক্ষা বা স্বাস্থ্য এখানে যদি ইনভেস্ট করা হয় তাহলে তাতে ইকোনমিক গ্রোথ হবে না। ইকোনমিক গ্রোথ হবে যদি ইন্ডাস্ট্রিতে, আরবানাইজেশন, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করা হয়। কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে অতীতের অর্থনীতি, আজকের অর্থনীতি, আগামীকালকের অর্থনীতি এক না, ভিন্ন। আজকে করোনা পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তাধারাও ভিন্ন এবং ভিন্নভাবে আমাদেরকে সেই চিন্তাটা করতে হবে। এটা ইদানিংকালে প্রমাণ হয়েছে, গত 20 বছরে প্রমাণ হয়েছে যে না, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে, কৃষি খাতে এই সমস্ত বিনিয়োগও সাংঘাতিকভাবে কন্ট্রিবিউট করে ইকোনমিক গ্রোথকে। আজকে একজন কৃষক সে যদি শিক্ষিত হয়, নেপালের একজন কৃষকের উৎপাদন 20% বেশি। তা আমাদের যদি কৃষক শিক্ষিত হয় তাহলে আমাদের উৎপাদন বাড়ে। আমাদের যদি শ্রমিকের স্বাস্থ্য ভালো হয়, অসুস্থ না থাকে, তাহলে তার উৎপাদনও বাড়ে। এটা প্রমাণিত হয়েছে এবং এটা নিয়ে আর খুব বিরোধ নাই। কিন্তু কেন এই ইনভেস্টমেন্ট এত কম? এটা এখন আমরা উপলব্ধি করছি যে স্বাস্থ্য খাতকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়নি বলেই আমাদের যথেষ্ট পরিমাণে যতটুকু আমরা সেবা দিতে পারতাম জনসাধারণকে বা অবস্থার উন্নতি করতে পারতাম, সেটা আমরা হয়তো বা পাচ্ছি না। এবং প্রধানমন্ত্রী, আমি ওনাকে ধন্যবাদ জানাই,
বিশেষ করে রাষ্ট্রপ্রধানের আপনার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং সেই কমিটমেন্ট তার মধ্যে আছে বলে আমি মনে করি। এবং তিনি এই গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন যে প্রতিটি ডিস্ট্রিক্টে উনি একটা করে মানে ICU হাসপাতাল স্থাপন আইসিইউ ইউনিট করবেন। তার জন্য 16,000 কোটি টাকা মতো বাজেটের কথা উনি বলেছেন। উনি এমনি প্রণোদনা দেওয়ার জন্যে প্রায় 75 লক্ষ 72,000 কোটি কোটি। যে 72,000 কোটি 72,000 কোটি টাকা উনি দিয়েছেন। জি এই সমস্ত কমিটমেন্ট খুব ভালো, কিন্তু প্রশ্ন হলো যে আমি কি রাতারাতি আপনার আইসিইউ করে ফেলতে পারবো সারা ডিস্ট্রিক্টে? এটা সম্ভব হবে কি? এবং এই আইসিইউ করতে গেলে আমার কি লাগবে, কি পরিমাণে আইসিইউ ট্রেন্ড ডাক্তার লাগবে, আইসিইউ ট্রেন্ড নার্স লাগবে, আইসিইউ ইকুইপমেন্ট লাগবে, এবং সেগুলো পেতে কত সময় লাগবে, সেগুলো যে এগুলো সমস্ত সময়ের হিসাব চিন্তা করলে দেখা যাবে এটা 2-4-5 বছরের স্যার, জি। ব্যাপার। সুতরাং আমাদের বাজেট যেটা করতে হবে সামনে, সেটা হলো যে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম। প্রধানমন্ত্রীর এই কমিটমেন্টটা অনেকটা লং টার্ম, এবং এটাকে করার জন্য যে ইন্টিগ্রেশন দরকার, এই ইন্টিগ্রেশন যদি না থাকে, কোঅর্ডিনেশন যদি না থাকে, তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো না। এখন কথা হলো বাজেট বাড়ালেই কি সব হয়ে যাবে? আমি একটা উদাহরণ দিই, একটুখানি সময় বেশি নেব, জি স্যার, পরে আমরা কি আমাকে দরকার হলে আপনার কমিয়ে কথা দেবেন। পরের বার এসে শুনি তাহলে যে পরের আপনার বারে কাছে আমি জি। এটা শেষ জি। হয়ে যেত যেটা বলতাম, সেটা হলো 5th, 6th 5 ইয়ার, 4th 5 ইয়ার প্ল্যানের যে বাজেট আমাদের ছিল স্বাস্থ্য খাতে, সেখানে আমার 1,000 কোটি টাকা আনস্পেন্ড। 5th প্ল্যানে 800 কোটি টাকা আনস্পেন্ড। এই যে আনস্পেন্ড, তাহলে আমাকে যে কেউ বলতে পারে যে আপনি বাজেট নিয়ে কি করবেন, আপনি তো টাকাই খরচ করতে পারছেন না। তো তাহলে এই বাজেটের টাকা কম দেওয়ার ফলে আমার অবস্থা কি? আমাদের ডাক্তার ম্যান রেশিও পৃথিবীর ভিতরে ওয়ান অফ দ্য লোয়েস্ট, প্রতি 1.3 পার 10,000 সরকারি ডাক্তার, আর সরকারি বেসরকারি সব মিলায়েও 5-6%, এবং অন্য দেশের তুলনায় এটা সবচেয়ে কম। নার্স ম্যান রেশিও সবচেয়ে কম। তো এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমার মাত্র 20,000 ডাক্তার আছে, তাও গ্রামে গঞ্জে ঠিকমতো যান না তারা। এই 20,000 ডাক্তারের জায়গায় আমার 40,000 ডাক্তার আমি করতে পারি, কারণ 80,000 ডাক্তার আমার বসে আছে। 80,000 ডাক্তার আমার এই দেশে ওই ডেন্টাল এবং ইয়ের যে তারা হলো আপনার রেজিস্টার্ড ডাক্তার। সুতরাং আমি তো 40,000 সহজেই নিতে পারি, কেন নিতে পারছি না? এই বিষয়টাই আজকে আলোচনার বিষয়। আমি মনে করি যে স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত, এবং করোনা বাজেট হওয়া উচিত এই 6 মাসের বাজেট। 6 মাসের বাজেটটা পুরোপুরি করোনা এবং এই সমস্যা কীভাবে সমাধান করা যায়। গার্মেন্টস সেক্টর একটা ইম্পর্টেন্ট বিষয়, কৃষি একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনার শিক্ষা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই এগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। জি, অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, আপনার কাছে আবার আসবো আমি। শেখ আতিউর রহমান দীপু, যেটি নিয়াজ স্যার বললেন যে করোনাকে গুরুত্ব দিয়েই এবার বাজেট প্রণয়ন করা উচিত। বিশেষ করে আমাদের কর্মসংস্থানের একটি বড় চ্যালেঞ্জ সামনে আসবে, এবং আমাদের যে পোশাক খাতে প্রায় 1.5 কোটি মানুষ এটার সাথে সম্পৃক্ত। এখানে কর্মসংস্থানের বড় চ্যালেঞ্জ। তো এই পোশাক খাতকে রক্ষায় বাজেট আসলে কেমন বাজেট হওয়া উচিত, বা পোশাক খাতকে রক্ষায় বাজেটে কী ধরনের বরাদ্দ থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আজকে এই নিটোল টাটা সংলাপ যারা বাংলাদেশে এবং দেশের বাইরে বসে এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। আর সাথে সাথেই আমি যে ভাইয়েরা এই করোনা ভাইরাসে আত্মাহুতি দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রতিনিয়ত যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের জন্য আমার সহমর্মিতা থাকবে, এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাদেরকে স্বল্প সময়ে সুস্থতা দান করেন। এবং সাথে সাথে আরেকটা জিনিস, যে আমরা সবাই সচেতন হই। এটা প্রথম আমার বাণী, যে প্রথম আমরা সচেতন হই, নিজে সচেতন হই, আরেকজনকে সচেতনতা করতে উদ্বুদ্ধ করি, সচেতনতা হতে উদ্বুদ্ধ করি। ধন্যবাদ আপনাকে। আপনি যে জিনিসটা আমাকে বলেছেন অত্যন্ত আনন্দের বিষয় আজকে জাহিদ সাহেব, যে আজকে ভালো লাগছে আমার কাছে। আমি তো দীর্ঘদিন যাবৎ টকশো করি, বিজিএমের পক্ষে বা পোশাক শিল্পের পক্ষে
বা গার্মেন্টস শ্রমিক মালিকদের সব ম্যাক্সিমাম অনুষ্ঠানে আজকে আমার ভালো লাগছে যে আজকে স্যারদের মতো আমার কলিগ যারা আছেন, সহকর্মী যারা, সহবক্তা যারা আছেন, প্রত্যেকের ভিতরে একটা চিন্তা জাগছে যে গার্মেন্টস শিল্প এদেশে বাঁচিয়ে রাখা দরকার। আর এই মঞ্চ থেকেই, এই চেয়ারগুলো থেকেই যারা বুদ্ধিজীবী, যারা এই অনুষ্ঠানে, যারা এরকম অনুষ্ঠানে বাংলাদেশের 35টা টেলিভিশনের অনুষ্ঠানে বসে যারা গার্মেন্টস মালিকদেরকে অন্য গ্রহের মানুষ ভাবে, তাদের সমালোচনার কোনো অভাব ছিল না। আজকে যে আপনাদের কথা শুনে আমার অত্যন্ত ভালো লাগছে যে আপনারা স্বীকার করতেছেন যে এই শিল্পটাকে টিকিয়ে রাখা দরকার এবং গার্মেন্টস মালিকরা বড় অসহায়। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকে স্বীকার করলেন যে না, আপনাদের মতো বুদ্ধিজীবী, একজন প্রফেসর, অর্থনীতিবিদ যারাই এখানে বসে আছেন, তারা স্বীকার করছেন যে এই শিল্পটা অত্যন্ত সুদূরপ্রসারী শিল্প, আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে এরা সচল রাখে, একটু হলেও তাদের দিকে সদয় বিবেচনা করা দরকার। ধন্যবাদ। আজকের এই আমার বন্ধুরা যারা এখানে আলোচনায় এসছেন, আমি প্রথমেই বলতে চাই, এদেশে দেখেন আমরা যেটা বলবো তার বিপরীত কোনো কিছু হয়, তার কারণ আমরা তো বুদ্ধিজীবী না। এদেশে বুদ্ধিজীবী রয়েছেন যাদের বুদ্ধিতে বাজেট প্রণয়ন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটা বাজেট প্রণয়ন করেন, কিন্তু বাজেটগুলো দেওয়া হয় কিন্তু আমাদের মতো ট্রেড অ্যাপেক্স বডির থেকে ধারণা নেওয়া হয়, যেমন এফবিসিসিআই থেকে নেওয়া হয়, আপনারা নিশ্চয়ই জানেন, বিজিএমইর থেকে নেওয়া হয়, বিকেএমইর থেকে নেওয়া হয়, বিভিন্ন সংগঠনের বাজেটের ধারণা নেওয়া হয় যে আমরা কি চাই, এই বাজেটে আমাদের কি হওয়া উচিত। আবার এই বুদ্ধিজীবী যারা এই টক শোতে কথা বলেন, মধ্যরাতের ভাষা, যারা ভাষায় বিভিন্ন ভাষায় কথা বলেন, তাদেরও কিছু কোট করা হয়। তো আমি বলতে চাই, এই দেশে বিগত এতদিন যাবৎ যে বাজেট হয়েছে, আরও যে বাজেটটা হওয়া উচিত ছিল, ওই স্যার যেটা বলেছেন, একটা হলো বাংলাদেশের স্বাস্থ্য খাত, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা খাত, কৃষি খাত। আমি তো মনে করি 4টে খাত যদি দাঁড়া করানো হয়, বাংলাদেশ সচল ইনশাআল্লাহ। কারণ 2012-13 সালে যখন রানা প্লাজা ধ্বংস হয় সাভারের, কারণ পোশাক শিল্পের, সেই পোশাক শিল্পের ধ্বংসাবশেষ থেকে যখন পোশাক শিল্পের মালিকরা ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছিল, সারা বিশ্বের বাজারে যখন বাংলাদেশের রক্তমাখা পোশাক সেখানে টাঙিয়ে দিয়েছিল একটা কুচক্রী মহল, যারা এই দেশের ভিতরে বসবাস করছে এখনো, এই দেশের খাদ্য রসদ খেয়ে যারা বিদেশের চক্রান্তে দালালের কাজ করছিল, তারা এই কাজগুলো করেছিল। তখন থেকে আমাদের সচেতন হওয়া উচিত ছিল যে আমরা আমাদের এই দেশে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে বাজেট প্রয়োজন। আমি আজকে থেকে সেই 6 বছর আগের কোনো এক টকশোতে আমি বলেছিলাম যে এই দেশে যদি আজকে একটা রানা প্লাজা ধ্বংস হয়েছে ভালো কথা, যদি ভালোভাবে ভূমিকম্প এদেশে রেক্টার স্কেল 6-7-এ আসে, তাহলে আমরা যে এখন বসে আছি যে একটা বদ্ধ ঘরের ভিতরে, এসএটিভির একটা স্টুডিওর ভিতরে, আমরা নিজেরা কেউ আমরা বাঁচতে পারবো না। তার কারণ এইখানেই দুর্যোগ ব্যবস্থাপনার কোনো সিস্টেম নাই, আমরা করে আসি নেই। শেখ আতিউর রহমান দীপু, আপনার কাছে আবার আসবো আমি। লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, যেটি আমরা আলোচনা করছিলাম যে আমরা আসলে কেমন বাজেট চাই, বিশেষ করে এই করোনার সময়ে, করোনাকালীন সময়ে আমাদের কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই বাজেটে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত যারা আছেন আমার শ্রদ্ধাবান স্যারেরা, তাদেরকেও আমি সালাম জানাচ্ছি, দেশবাসীকেও আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি, সেটা বাংলাদেশ নয় সমগ্র বিশ্বব্যাপী, যে মানুষের যেটা বিশ্বযুদ্ধকেও হার মানিয়ে ফেলছে, যে করোনা কারণে দুর্যোগ, একটা মহামারী। এই সময়টা আমাদের
জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এখানে যেটা উল্লেখ করেছেন, আমি ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট, তার পাশাপাশি আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনি জানেন আমি অ্যাটলাস লজিস্টিক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান, পাশাপাশি ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর ইন্টার রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অফ ইউনাইটেড নেশনস। তো সে আলোকে আপনাদেরকে যেটা আমি আমার ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন তথা আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে এসএটিভি এবং দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান করব, নিজেরাই সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন, তাহলে আমরা এই মহামারী দুর্যোগ থেকে আমরা উদ্ধার এবং রক্ষা পাব। আর বাজেটের ব্যাপারে যেটা বললেন, বর্তমান আমাদের দেশে তো প্রতিনিয়ত বাজেট হচ্ছে, যে সমস্ত বাজেটগুলো হচ্ছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট হয় না। না, আমরা এবারের বাজেটটা আসলে কাদের লক্ষ্য এবং নিয়ে, কাদের উদ্দেশ্য নিয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমি আসছি সে জায়গায়, এবং বাজেটের মধ্যে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত অনেক ধরনের কিছু আমরা সেটা দেখতে পাই, এবং অনেক টাকা পয়সাও নিয়েও হয়। আর এই বাজেটটা যেটা হওয়া দরকার, বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশকে আবার পুনরায় অর্থনৈতিক অবস্থায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি হচ্ছে যে একটা ব্যবসা বান্ধব বাজেট। ব্যবসা বান্ধব বাজেট পাশাপাশি স্বাস্থ্য শিক্ষাটা তো আছেই। আমি যদি এখন সুস্থ থাকি তাহলে তো আমার শিক্ষাটা হবে। আমার কর্মসংস্থানের, আমার বাসায় যদি আমার অর্থনৈতিক সমস্যাটা যদি না থাকে তাহলে আমার সব কিছু চলে আসবে। তাহলে আমার ফার্স্ট হচ্ছে কি, আমার অর্থনীতি, কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। গার্মেন্টস বলেন, ফরেন ইনভেস্টর বলেন, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বলেন, এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে যারা করতে চায়, বাংলাদেশ সরকার তো সব অল দ্য ফরেনারদেরকে ওয়েলকাম করে। আমরা একটা বিরতি নিয়ে আসবো, তারপরে আপনাকে আবার শুনবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা করছি কেমন বাজেট চাই এ বিষয়টি। লাইন রিঙ্কু কুমার বড়ুয়া যেটি বলছিলেন যে আমাদেরকে কর্মসংস্থানের উপর বেশি জোর দিতে হবে। কর্মসংস্থানের উপর যদি জোর দিতে হয় তা সেক্ষেত্রে আর্থিক সংস্থান বা সরকারের যে আয়, সরকারের রাজস্ব আদায়, অনেক বিষয়গুলো এটার সাথে যেমন যুক্ত থাকে। তো কর্মসংস্থান তো আর আমাদের সরকার থেকে বেসরকারি পর্যায়ে বাংলাদেশে বেশি। সেই উদ্যোক্তাদের এগিয়ে আসার ক্ষেত্রে তাদের কি সমস্যা হতে পারে? সেখানে বাজেটে কি ধরনের বরাদ্দ বা সুযোগ থাকা উচিত? এখানে যেটা হচ্ছে যে আপনার সরকারি প্রতিষ্ঠান থেকেও বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যাটা বেশি, এবং দেখা যাচ্ছে যে আমাদের যারা ছোট ছোট ইনভেস্টররা আছে, ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের ক্ষেত্রে সরকারকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। বিশেষ করে কাস্টমস ডিউটি, ট্যাক্স, যেমন ধরেন মাল কাস্টমস ডেলিভারি পারপাস এবং ডিউটি ট্যাক্সের ব্যাপারে। এবং আপনি জানেন ওয়ার্ল্ডের যখন আমরা ইউরোপ, ইউএসএ, কানাডাতে যখন যাই, একটা মাল ডেলিভারি নিতে কাস্টম ফর্মালিটিস করার জন্য অনলি হাফ অ্যান আওয়ার্স টাইম টেকস বাই দ্য কাস্টমস। আর আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা যখন ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্ট, এক্সামিন, বিভিন্ন প্রসেস এইগুলো করতে করতে 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ পর্যন্ত লেগে যায়। এবং অনেক গার্মেন্টসের ফেব্রিক্স যখন বাইরে থেকে আসে, সেই ফেব্রিক্সগুলো যখন ইম্পোর্ট করে, বায়ারের একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনাকে শিপমেন্টটা করতে হবে। দেখা যাচ্ছে যে ফেব্রিক্স আসলো, সে ফেব্রিক্স কাস্টম ফর্মালিটিস করতে চলে যাচ্ছে আপনার 1 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ পরে গিয়ে কি করে
পরে সেটা মাল আবার প্রিপেয়ার করে আবার এক্সপোর্ট করা, এই যে টাইমটা কিল হয়ে যাচ্ছে, তখন কি হয় অনেক সময় এই শিপমেন্টটা অন টাইমে যদি আমি যে ডেলিভারি দিতে পারতাম, এই শিপমেন্টটা চলে যেত বাই সিতে। এবার সিতে যদি যখন যাবে, আমার ফ্রেটটা আসবে এক কন্টেনারের ভাড়া লাইক $1,000। সে এক কন্টেনার মাল যদি আমি বাই এয়ারে যদি পাঠাইতে হয়, তখন এটার এয়ার ফ্রেট আসবে $10,000। তাহলে এটা কি, এটা কার? এটার জন্য সাফারার হচ্ছে বায়ার, তো অলরেডি এটা রেসপন্সিবিলিটি দিয়ে দিচ্ছে এক্সপোর্টারকে। তাহলে তার লভ্য অংশ থেকে সেখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সুতরাং এই ধরনের এই হ্যাসাল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, ব্যবসা বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমাদের কোনো ধরনের কোনো কথা আছে বলে আমি মনে করি না। উনি একজন ব্যবসা বান্ধব এবং উনি গঠনমূলক এই দেশটাকে একটা স্বনির্ভর দেশ হিসাবে করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি উনি একা করলে তো হবে না, আপনার কাছে উনি একা করলে হবে না, আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সে কাজ করতে হবে। আর আরেকটা জিনিস আপনাকে বলি, যে করোনাকালীন সময়ে বাংলাদেশ সরকার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষের পাশে ত্রাণ সামগ্রী, মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে সহযোগিতা করেছে। আমি যেটা দেখেছি, আমরা ওয়ার্ল্ড বুটিস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে এবং খাদ্য সামগ্রী, ত্রাণ, মেডিকেল ইকুইপমেন্ট এবং ডোর টু ডোর বিভিন্ন হসপিটালও আমরা ডিস্ট্রিবিউট করেছি। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা কনস্টিটিউশনের একটা ছিল যে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বিলংস টু দ্য বুদ্ধিস্ট কমিউনিটি, বাট আওয়ার সার্ভিস রেসপেক্ট অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ান অ্যান্ড কালার। তো সেই আলোকে যখন আমরা করছি এবং অনেক ব্যক্তিবিশেষও সেটা করছে, অনেক প্রতিষ্ঠানও করছে, তাহলে তাদের মানে আন্তরিকতার সহিত প্রধানমন্ত্রীকে শক্তিশালী করার জন্য, এই দেশের মানুষকে সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কিন্তু যে পরিমাণে আসার কথা সে পরিমাণে আসে নাই। লাইনি কুমার বড়ুয়া, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, যেটি আমরা আলোচনা করছিলাম আসলে বাজেট নিয়ে, বাজেট কেমন হওয়া উচিত, বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকতে পারে এই সংকটকালীন সময়, এ ধরনের একটি দুর্যোগকালীন সময় মানুষ কিভাবে ভালো থাকবে এবং সেই ধরনের একটি বাজেট দেওয়ার ক্ষেত্রে কী করা উচিত, আমরা সে বিষয়টাই জানতে চাই। ধন্যবাদ। খুব সিরিয়াস আলোচনা হচ্ছে, আমি একটু বোধহয় হালকা করে দিচ্ছি পুরো বিষয়টাকে। তো গার্মেন্টস সেক্টরের এক চাইনিজ সঙ্গে আমার কথা হচ্ছিল, তো আমি একটু দুষ্টামি করে তাকে বললাম যে ও তো চলে গেছে, পালাই গেছে চায়না, যে এই আমাদের লেবারগুলো কেমন যেন এগুলো তো ওই মোড়ে টোরে হলেও কাজ করতে আসছে। তো আমাকে বলছে যে তোমরা বোকা, তোমাদের লেবার চালাক। আমি বললাম কেন? বলে 100 জনের করোনা হলে হোল ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স হচ্ছে 80% অটোমেটিক ভালো হয়ে যায়, বাকি 10% 14 দিন সাফার করে ভালো হয়ে যায়, আর বাকি 10%-এর ভিতরে 4-5%-এর ইয়াতে যেতে হয় ভেন্টিলেটর। তো তাহলে ওরা তো 100 জনের মধ্যে 100 জনে না খাই মরে যাবে যদি তোমরা সব এগুলো বন্ধ রাখো। ক্ষুধা করোনার চেয়ে তো কম কঠিন না। তো আমি হালকা করেছি। এখন আসল কথায় আসি, এই আমরা 4 জন যে এক হয়েছি, বা বাংলাদেশের প্রায় মানুষ এক, যে এই এবারের বাজেট হতে হবে ক্রাইসিস ম্যানেজমেন্টের বাজেট। তাহলে ক্রাইসিসটা কোথায় হচ্ছে? লেট আস আইডেন্টিফাই দ্য ক্রাইসিস ফর মাই প্রাইম মিনিস্টার, কারণ ওনাকে কথা বলতে কেউ সাহস করে না। তো আর আমাকে নেত্রী মনে করে যে আমি ওনার একজন ছোটোখাটো খাদেম। তো আমি সরাসরি ওনাকে অ্যাড্রেস করে বলতে পারি যে আমাদের এবারে যে ক্রাইসিস হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি কমে যদি 30% গার্মেন্টস বসে যায়, তাহলে আমার ওই বোনগুলো তো প্রস্টিটিউশনে যাওয়া ছাড়া আর মেয়েডে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে এখন থেকে আমাদেরকে সেটা দেখতে হবে যে কর্মসংস্থান দূরে থাক, এই করোনা যে কর্মসংকোচন করে দিচ্ছে, এক ওইখানে একটা ক্রাইসিস হবে। দ্বিতীয়ত ক্রাইসিস হবে আমার যে ট্যুরিজম সেক্টর যে বসে গেছে, ট্যুরিজম সেক্টর যদি কালকে করোনা চলেও যায়, মানুষের অর্থনৈতিক কারণে ডোমেস্টিক ট্যুরিস্ট আর ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আপাতত আসবে না। তাহলে আমার সেই ট্যুরিজম সেক্টরের সেই বেল বয়, ডোর বয়, এরা হোটেল মোটেল যেগুলো ওদের কি হবে? অর্থাৎ আপনার ছেলে মেয়ে আছে,
বাবারা করে কি যে কোনো একটা ছেলে যে কোনো একটা মেয়েকে একটু বেশি দেখতে পারে। তো আমি কিন্তু এখানে চশমা লাগায় চলে আসি, তাই আমার সব কথা কিন্তু নিউট্রাল না। আমার চশমাটা হচ্ছে গরিবের স্বার্থ, মিডল ক্লাসের স্বার্থ, নিম্ন মধ্যবিত্ত স্বার্থের চশমাটা আমি পরে আসি, যার জন্য আমি ফিল করি সবসময়। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাজেটে সবসময় আমরা সমালোচনা করি, সেটা হচ্ছে এটা কর্পোরেট বান্ধব এই বাজেট হয়, ইভেন ব্যবসায়ীরাও পায় না। ব্যবসায়ী হচ্ছে সে কোটি কোটি ব্যবসায়ী, যারা এই একটু ছোটো থেকে মাইক্রো ব্যবসা থেকে মিনি থেকে এই আমাদের বাজেটগুলোর জন্য এবার যেন কর্পোরেট ফ্রেন্ডলি বাজেট না হয়, বিজনেস ফ্রেন্ডলি হবে, এবং অ্যাট দ্য সেম টাইম দিনে এনে দিনে খাই যায়। আমাকে আমার ছাত্ররা অনেকে ফোন করে যে স্যার আপনার কথা তো প্রাইম মিনিস্টার শুনে, তো এই আপনি স্যার এই প্রাইম মিনিস্টারকে SMS দিচ্ছেন না কেন? ও একটু বলা রাখা ভালো, আমি যখন নেত্রী আমাকে, আমি একদম কোনো রাজনীতিই করি না, নেত্রী আমাকে সবসময় ভালো ভালো পজিশনে দেয়, আমাকে সাধারণ বিমার ডাইরেক্টর, আমি জানি না আমাকে আবার কেন ওখান থেকে নামার পর রূপালী ব্যাংকের ডাইরেক্টর, ওখান থেকে চলে যাওয়ার পর আমি কোনোদিন নেত্রীকে তেল মারি নেই, যে নেত্রী দেখতেছে, আবার আমাকে উনি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ঠিক আছে। তো মানুষের ধারণা যে উনি আমার কথা শুনে, তো আমাকে বলতেছে স্যার আপনি একটু বলেন এই যে লকডাউন না তুলতে। তা আমি বলছি যে লকডাউন না তুলবা, আমি তো 2 মাসের খাওয়া বাসায় নিছি, কেউ 3 মাসের খাওয়া নিছে, বুঝতে পারছেন? তো তারপর টেলিভিশন দেখতেছি আর কত মরতেছে দেখতেছি। আমি দিনে আনে দিনে খাইছে, আমার রিক্সাওয়ালা, আমার সিএনজিওয়ালা, আমার ভ্যানওয়ালা, আমার সেলুনের যে চুল কাটে সেটা, আমার মেসেজ পার্লারে যে মেয়েরা স্পা করে তার কি হবে? এই জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখা আমাদের যেটা ক্রাইসিস হবে। আমি একটু করি, আমাদের তো এখানে বাংলাদেশ সরকার তো কোনো লকডাউন এভাবে ডিক্লেয়ার দেওয়া হয় নাই। বাংলাদেশ সরকার ডিক্লেয়ার দেওয়া হচ্ছে এটা সাধারণ ছুটি, এবং লকডাউনটা করা হচ্ছে কিছু কিছু আইডেন্টিফিকেট, মানে কিছু কিছু জায়গায় যেখানে করোনা রোগীদের আক্রান্ত, সেটাই আর কি, আমরা অন্য নামে হয়তো বলছি, এখন আপনি যেটা অর্থ ভাবছেন ওটাই ওটা দাঁড়ায়। আপনার আন্ডারস্ট্যান্ডিং। আইজি বেনজির ভাইকে যখন আমি ফোন করি যে ভাই এটা কি হচ্ছে, বলে আমি কাউকে যেতে দেবো না, তাহলে আইজি কি সরকারের বাইরের কিছু নাকি? না, 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 তো সেটাই আইজি তো পুলিশ কমিশনার চিরাঙ্গ আমি ঢাকা যাবো, বলতে পারো যে আমি যাই না, তো ওইগুলো হালকার উপরে ঝাপসা করার প্রাইম মিনিস্টারকে তেল মারার লোক আমি না। তো আপনার এই যে এই প্রাইম মিনিস্টার কিছু বলেন না, এটা আমি স্বীকার করি। ডেফিনেটলি পুলিশ যে বাধা দিয়েছে, ডেফিনেটলি যে শ্রমিকরা এসে গেছে, যখন আমরা দেখতেছি সাংঘাতিক সমস্যা হবে, তখন হোম মিনিস্টারকে ফোন করলাম, উনি বললো যে পারভেজ ভাই 1 টাকা ঢুকতে দেবো না, যে যেখানে সেখানে থাকবে। এগুলো সরকার। তো আপনার যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে এখন দুটো নিরাপত্তা খুব বেশি দরকার হয়ে যাবে। একটা হচ্ছে জীবনের নিরাপত্তা, কেমনে বাঁচবো, আর একটা হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, আর একটা হচ্ছে আমাদের আয়ের এই নিরাপত্তা। তো যে জন্য আমি বলতে চাই, রেজাউল করিম ভাই একটা অন্য মিনিস্ট্রিতে ছিল, যাকে এখন বোধহয় পানি সম্পদ বা প্রাণী সম্পদ, হ্যাঁ। তা আমি খুব দুঃখ পাইছি যে আমাদের রেজাউল করিম ভাই এত ভালো একটা মন্ত্রী, একটা ভালো মন্ত্রণালয় থেকে ওনাকে এখন ফেলছে মাছ মন্ত্রী করে দিছে। এখন বাংলাদেশের আগামী দিনের হিরো ইজ রেজাউল করিম, কারণ এই আমাদেরকে কোরবানি আসতেছে, আমাদেরকে গরু মোটা তাজা করার কারণ রয়্যাল বেঙ্গল টাইগার না, ব্ল্যাক বেঙ্গল গোট আছে আমাদের। তো ব্ল্যাক বেঙ্গল গোটকে লক্ষ লক্ষ মেয়েদেরকে আমাদেরকে ওইটার জন্য টাকা দিতে হবে, মাছের জন্য টাকা দিতে হবে, এবং গভর্নমেন্টকে অন্য খাত থেকে টাকা এনে খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করতে হবে, খাদ্য গুদামজাতকরণ করতে হবে। অর্থাৎ সরকার যে পরিমাণ রাইস কিনে যে দামে কিনে, এর চেয়ে দাম বাড়াইছে, আরও বাড়াতে হবে। আমরা আবার আপনার কাছে আসব। অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, যেটি এহসানুল আলম সাহেব বললেন, যে আমাদের ক্ষুধার দারিদ্র্যের বা ক্ষুধা বাড়বে। আমরা দেখলাম যে একটি পরিসংখ্যানে প্রায় 30% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে আসবে, এবং তাদের যে এই যে দৈনন্দিন যে দারিদ্রতা, এটি দূরীকরণের জন্য কিন্তু অনেক বেশি চিন্তিত থাকতে হবে সরকারগুলোকে। আর আমাদের মতো দেশের সরকারকে আরও বেশি উদ্বিগ্ন হতে হয়, কারণ আমাদের দেশে এ ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি। আপনি দেখেছেন যে এই করোনা সংকটের সময় অলরেডি সরকার চেষ্টা করছে সবার ঘরে খাবার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সেটি আসলে একটি ত্রাণ বা সহযোগিতার মধ্য দিয়ে তো একটি দেশ ওইভাবে চলতে পারে না বেশি দিন। সেক্ষেত্রে আমাদেরকে কি করণীয় যে এ ধরনের ক্ষুধাকে নিরসন করার জন্য সামনের দিনে? ধন্যবাদ। আমার মনে হয় আমার পূর্ববর্তী বক্তারা মোটামুটি যে বিষয়গুলো আলোচনা করেছেন তাতে বিভিন্ন খাত প্রাধান্য পেয়েছে মোটামুটি, বিশেষ করে গার্মেন্টস খাত। 30-35 বিলিয়ন ডলার আমরা প্রতি বছর এক্সপোর্ট করতাম গার্মেন্টসের থেকে। তা আমাকে একজন বলছিলেন যে এই গার্মেন্টস আমার কোনো ভ্যালু অ্যাডিশন হচ্ছে না। আমি তার উত্তরে বলেছিলাম এই গার্মেন্টস তো আমার জন্য ভ্যালু অ্যাডিশনের জন্য না, এই গার্মেন্টস হলো পভার্টি অ্যালিভিয়েশনের জন্যে। আজকে 4 মিলিয়ন যারা দুস্থ,
একেবারেই যারা ঘরে বসে থাকতো, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো, তারা আজকে তাদের একটা কর্মসংস্থান হয়েছে। সুতরাং এই ভ্যালু অ্যাডিশনের জন্যই আমাদের গার্মেন্টসটাকে টিকিয়ে রাখা দরকার। আর একটা বিষয় এখানে আলোচিত হয়নি, আমি এই বিষয়ে আলোচনা করে আমি হেলথে ফেরত আসতে চাই। বিষয়টা হলো যে আমাদের বাইরে যারা কাজ করছে, এক্সপ্যাট্রিয়েট, ফরেন রেমিটেন্স যারা আনছে, আমার 10 মিলিয়ন ওয়ার্কার বাইরে কাজ করে, এরা $15 বিলিয়ন আমার দেশে পাঠায়। এই $15 বিলিয়ন কিন্তু আমার একেবারে এখানে ভ্যালু অ্যাডিশনের কোনো প্রশ্ন নেই, পুরোটাই আমার ইনকাম। তো আমি মনে করছি যে আমি তো অনেক আয় করে ফেলছি, কিন্তু হিসাবে যদি দেখা যাচ্ছে যে আমার এই 10 মিলিয়নে 15 বিলিয়ন আয় করছে, পাকিস্তান 6 মিলিয়নে 21 বিলিয়ন আয় করছে, ইন্ডিয়া 17 মিলিয়ন লোক পাঠায়, আমার 10, ইন্ডিয়ার 17, সে $78 বিলিয়ন আয় করছে। তাহলে আমার এই অবস্থা কেন? এই অবস্থার কারণ হলো আমার বাইরে যারা কাজ করছে এক্সপ্যাট্রিয়েট, এরা হলো সবই মানে এদের 60%-এর কাছে 58% আনস্কিল। এই আনস্কিলকে যদি আমি সেমি স্কিল করে ফেলতে পারি কোনো রকম, তাহলে আমার এই 15 বিলিয়ন থেকে আমি 40 বিলিয়ন 45 বিলিয়ন আমি সহজেই আয় করতে পারি। হয়তো ইদানিং তেলের সংকট এটা সেটার কারণে বিদেশের চাহিদা একটুখানি কম, কিন্তু এই চাহিদা আবার বাড়বে। আবার নতুন সেক্টরও আমাকে খুঁজতে হবে, যেমন আপনার নার্সিংয়ের একটা চাহিদা সারা দুনিয়াব্যাপী আছে, যদি আমি কোয়ালিটি নার্স তৈরি করতে পারি। হেলথ সেক্টরে হেলথ টেকনিশিয়ানের একটা ভালো চাহিদা আছে। ইভেন প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে সমস্ত ডিস্ট্রিক্টে আইসিইউ করবেন, তার জন্য হেলথ টেকনিশিয়ান দরকার, সেটাও আমার নাই। তো এই সেক্টরে যদি আমি ইনভেস্ট করি, হেলথ টেকনিশিয়ান তৈরি করি, ডাক্তার তো তৈরি আছে যারা সবাই চাকরি পাচ্ছে না, পাওয়া দরকার, এবং বিদেশেও আমরা ডাক্তার পাঠাতে পারি। কর্মসংস্থানের সুযোগ আমাকে দেখতে হবে যে কোথায় আমার চাহিদা, সেখানেই আমাকে কর্মসংস্থান করতে হবে। আচ্ছা, এই বিষয়ে গিয়ে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আমি হেলথের আলোচনাতেই আসতে চাচ্ছিলাম। অর্থাৎ এই করোনা পরিস্থিতিতে আমি এমন কিছু করব যাতে করোনার যে সমস্যা এখন অনিশ্চয়তা মানুষের মধ্যে, আমি করোনা রোগে আক্রান্ত হলে কোথায় যাব, কোন ক্লিনিকে কোন হাসপাতালে যাব, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরবো, আমি কোথাও ভর্তি হতে পারবো না। আপনারা প্রচার করছেন টেলিভিশনে যে এই সুবিধা এখানে পাওয়া যাবে, এই সুবিধা এখানে পাওয়া যাবে, এখানে ভর্তি করবে, কিন্তু ভর্তি করছে না। এটা একটা চরম সংকট। আর একটা আমাদের বাস্তবতা এটা বাংলাদেশের মানুষের, যে স্যার আপনার কথা শুনবো আমরা পরে আবার আসবো যে আপনার বিষয়টা কাছে। বলতে চাই যে প্রধানমন্ত্রীর যে সেটা হলো সুযোগ সৃষ্টি দরকার, কিন্তু সুযোগের যদি সদ্ব্যবহার না হয়, ফ্যাসিলিটি ক্রিয়েট করে সেই ফ্যাসিলিটি যদি আমি ব্যবহার করতে না পারি, তাহলে তো একদিকে ইনভেস্টমেন্টও করলাম আর একদিকে সুবিধাটাও মানুষকে দিতে পারলাম না। তো এই জিনিসটা আমাদের গুরুত্ব দিতে হবে যে ফ্যাসিলিটি ক্রিয়েট করতে হবে, ফ্যাসিলিটি ইউটিলাইজ করতে হবে। আমি একটুখানি একটা ছোট একটা গল্প বলি। আমি একসময় ডাইরেক্টর জেনারেল ছিলাম ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের, ইন্টারন্যাশনাল প্ল্যান পেরেন্টহুড ফেডারেশনের। তা আমি একবার আমার একটা প্রজেক্ট ছিল ভিশন 2000, খুব সাকসেসফুল প্রজেক্ট। তো ওটা হলো যে সমস্ত আন্ডার সার্ভড এরিয়া, একেবারে আন্ডার সার্ভ, সেখানে সার্ভিস দেওয়া, অর্থাৎ আজমিরিগঞ্জ, কাউখালী, এই সমস্ত জায়গায়। তো সেখানে আমি যখন ডাক্তার চাইলাম যে মহিলার ডাক্তার ওখানে আমি রাখবো, আমাকে বললো তুমি একটা পাগল, তুমি কীভাবে ওখানে মহিলা ডাক্তার রাখবো, পুরুষ ডাক্তারও ওখানে কেউ যাবে না। তা আমি বললাম যে ব্যবস্থা আমি করব। আমি কি করলাম, অ্যাডভার্টাইজ দিলাম, হাজব্যান্ড আর ওয়াইফ দুজনকে নিয়োগ দেবো। এবং হাজব্যান্ড ওয়াইফ আসলো। আজমিরিগঞ্জে 20,000 টাকায় কেউ যেতে চায় না, তাকে 30,000 টাকা দিয়ে আজমিরিগঞ্জে পাঠালাম, কাউখালীতে পাঠালাম। সুতরাং এবং রাখলাম, ওই ডাক্তারগুলো আজকে বাংলাদেশের টপ ইন্টারন্যাশনাল বিভিন্ন বড় বড় জায়গায়। একজনের সাথে দেখা হলো, আসসালামু আলাইকুম স্যার, চিনেছেন, আমি আপনার ভিশন 2000 আজমিরিগঞ্জে ছিলাম, এখন আমি ডাইরেক্টর আপনার সেভ দ্য চিলড্রেন। এই যে তারা উপরে উঠেছে। আমার কথা হলো যে আমি একবার আজমিরিগঞ্জে গেলাম, যাওয়ার পরে তারা শত শত লোক আসলো, ওখানে কোনো সিনিয়র লোকজন যায় না। হবিগঞ্জ থেকে যেতে 6 ঘন্টা লাগে, ওখানে 6 ঘন্টায় পৌঁছালাম। পৌঁছানোর পরে ওখানকার যারা মানে ওই মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইত্যাদি সব বড় বড় সব বক্তৃতা দিচ্ছে। তাদের দাবি যে আমাদের এখানে একটা ফ্যাসিলিটি, ওই যে সিজারিয়ান ফ্যাসিলিটি করে দিতে হবে। আমার ম্যান্ডেট ওটা না, আমি ওখানে একটা ক্লিনিক করবো, কিন্তু এটা পারবো না। তা আমার হঠাৎ মনে হলো যে আমার তো লোকজন আছে সরকারি, যারা আমার বন্ধু বান্ধব, তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা এখানে যারা একটা সিজারিয়ান ফ্যাসিলিটি করার জন্যে। ফিরলাম, ফিরে এসে এবং ওখানকার
ম্যাটারনাল মর্টালিটি ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট, ওই হাওরের মধ্যে লোকরা থাকে, আস্তে আস্তে শেষ। প্রয়োজন এবং প্রয়োজন বলে ডক্টর জহির ছিলেন তখন ডাইরেক্টর, ওনাকে রিকোয়েস্ট করলাম, মোহাম্মদ আলী সাহেব ছিলেন তখন সেক্রেটারির মধ্যে, রিকোয়েস্ট করে ওখানে একটা সিজারিয়ান ফ্যাসিলিটি 3 তলা বিল্ডিং টিল্ডিং সব হলো। 2 বছর পরে মোহাম্মদ আলী সাহেব আমাকে বলে, নিয়াজ তুমি কি করেছো? বলে কেন? ওইখানে তুমি কেন করতে গেলে 3 বছরের মধ্যে 2 বছরের মধ্যে কোনো লোক ওখানে সার্ভিস নেয়নি। স্যার আমরা একটা বিরতি নিয়ে এসেছি। কেন সার্ভিস নেয়নি? না নেওয়ার কারণ হলো যে ওখানে যে ট্রেন্ড স্কিল্ড লোক যেটা দরকার, অ্যানাস্থেসিস্ট দরকার, সেগুলো ওখানে যায়নি। না যাওয়ার ফলে কোনো সার্ভিসই ওখানকার লোকে পায়নি। অর্থাৎ ক্রিয়েশন অফ ফ্যাসিলিটিস ইজ ওয়ান থিং, ইউটিলাইজেশন অফ ফ্যাসিলিটিস ইজ মোর ইম্পর্টেন্ট। এবং তার জন্য কী কী দরকার? মানুষকে সচেতন করা, মানে ট্রেন পিপুলকে জায়গা মতো রাখা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। আমরা আলোচনা করছি কেমন বাজেট চাই। শেখ আতিয়ার রহমান দীপু, যেটি ডক্টর আহমেদ নিয়াজ স্যার বললেন যে কর্মসংস্থানের বিষয়টি তিনি বেশি গুরুত্ব দিলেন। আমরা অধিক কর্মসংস্থান যদি সৃষ্টি করতে হয়, সরকারকে আরও বেশি বেগ পেতে হবে। কী কারণে? যে আমাদের যে তাহলে বিনিয়োগ দরকার, বিনিয়োগের পরিমাণটা ওইভাবে তো বেসরকারি খাত ছাড়া আর তৈরি হওয়ার কথা না। বিনিয়োগের সরকার থেকে যে বিনিয়োগ আসবে, সেই বিনিয়োগে যে কর্মসংস্থান হবে, সেটির চেয়ে তাকিয়ে থাকতে হবে বেসরকারি খাতের দিকে। তো বেসরকারি খাতের সেই বিনিয়োগ তৈরি বা বেসরকারি খাতের সেই অবস্থাটাকে নিয়ে আসতে হলে বেসরকারি খাতকেও বেশ কিছু সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু সেই সুযোগ সুবিধা দেওয়ার মতো অবস্থায় কি করোনাকালীন সময়ে আমাদের থাকবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছিল, জি, ঠিক করোনা যেমনটা আঘাত হানার পরে একটু থমকে গেছে, বিশ্ব অর্থনীতি যেখানে থমকে গেছে সেখানে বাংলাদেশের কথা না বললেই নয়। একটা জিনিস আমাদের বুঝতে হবে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, এটা আসলে আমি যদি মনে করি যে এইখানে বসে বলতেছি, তাহলে আমার মনে হয় সাধারণ সব দলেরই লোকজন দেখছেন টেলিভিশন, বলবে যে উনি গভর্নমেন্টের দালালি করতেছে। আসলে সেটা একজন সঠিক ব্যবসায়ী হিসেবে যদি আমি কথা বলি, সরি, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, অত্যন্ত দুঃসাহসিক কাজ করছেন বর্তমানে। আপনি একই সাথে দেখেন সামনে বাজেট, করোনার জন্য এই বাজেটে কি করতে হবে। করোনা মানে স্বাস্থ্য খাত, একই সাথে আমফানের মতো একটা দুর্যোগ, ঘূর্ণিঝড় বাংলাদেশের, যদি আজকে এটা 74-75 সালের দুর্যোগ হইতো, তাহলে লোক মারা যেত 1 মিলিয়ন, 10 লাখ লোক ওখানে নিহত হইতো। আজকের এই যোগাযোগ ব্যবস্থা যদি ডিজিটাল বাংলাদেশ রূপকার যে এই রূপ যদি না আসতো, তো আমি যে জিনিসটা বলতে চাই যে বাংলাদেশের বাজেট যে জনসংহতিমূলক বাজেট, কর্মসংস্থানের বাজেট, শ্রমবান্ধব বাজেট, আমরা সবাই চাই এটা, কিন্তু তারও সীমাবদ্ধতা আছে। আমাদের যে ধারায় বাংলাদেশের অর্থনীতি চলতেছিল, ফরেন রেমিটেন্স, আমরা বৈদেশিক মুদ্রা নিয়ে আসছিলাম এক্সপোর্টের মাধ্যমে, যারা আমার সাহসী যোদ্ধারা যারা বিদেশে বসে আমার ফরেন রেমিটেন্স নিয়ে আসছে, আমার ভাইয়েরা বিভিন্নভাবে নিয়ে আসুক, যারা ছোট চাকরি করুক তারা তো টাকা পাঠাচ্ছে, বিভিন্ন এক্সপোর্টের দিক থেকে যারা এক্সপোর্ট করে টাকা আনতেছিল। একটা সময় এখন আমাদের উচিত যে করোনার জন্য যেমনটা স্বাস্থ্য খাতে যে বাজেটটা রাখা উচিত, দুর্যোগের জন্য আমাদের সেই বাজেটটা অত্যন্ত রাখতে হবে। না হলে আমাদের অদূর ভবিষ্যতে আরও বড় ধরনের মোকাবেলা হতে পারে। আপনি দেখেন বনানীতে ছোট্ট একটা কাজ, একটা ছোট্ট ঝাঁকুনি দিছিল একটা ইকবাল টাওয়ার বা কোনো একটা টাওয়ার, আগুন লেগেছিল, এফআর টাওয়ার, সরি, কিছুদিন আগের ঘটনা। আমরা এখন বিলীন হয়ে গেছে, আমরা জানি না যে কী অবস্থা আছে, 5টা ফ্লোর ভেঙে ফেলার কথা, আর আদৌ অদ্যবধি কিন্তু সেটা করে নাই। কিন্তু আজকে যদি দুর্যোগ আসে সেই রকম ধরনের যদি ভূমিকম্প, আর্থকুয়েক যদি হয়,
তাহলে কি হবে বাংলাদেশের এই সব বিল্ডিংয়ের? আমরা কি একবারও দেখি না? আমরা কেন এটা ভুলে যাচ্ছি? আমাদের এই ম্যানেজমেন্ট শুরু করে দিতে পারে মাননীয় প্রধানমন্ত্রী, শেষ করার দায়িত্ব কিন্তু আমাদের, বা তার সাহসী যে হ্যান্ডসগুলো আছে তারা শেষ করবে, তারা দেখভাল করবে যে আমার এই কাজটা শুরু হয়েছিল, এটা শেষ হচ্ছে কোথায়, যেটা শেষ না হয়ে অকালেই বন্ধ হয়ে যায়। মানে যে ফুল অকালেই ঝরে যায় এরকম একটা কথা, শুরু হয় শেষ হয় না। তো আমাদের এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। বাজেটের টাকা আসতেছে, এডিবির টাকা আসতেছে। আপনি একটা জিনিস আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের কোনো একটা ফান্ড, দুর্যোগ ব্যবস্থাপনার একটা ফান্ড 8,000 কোটি টাকা গত 2 বছর আগে এটা ফেরত চলে গেছে, আমরা ইউটিলাইজ করতে পারি নাই। এরকম আছে অনেক জিনিস যেগুলো আমরা জানি না, আমরা যারা এটা নিয়ে কাজ করে তারা কিন্তু বুঝতে পারে। শেখ আতিউর রহমান দীপু, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, যেটি শেখ আতিউর রহমান দীপু বললেন যে অনেক অব্যবহৃত থাকে, অনেক অনেক ব্যয় করা যায় না, যে টাকা ফেরত যায়। কিন্তু এবারের করোনার সময় যে বাজেটটা হবে সেটি সত্যি একটি কঠিন কাজ হবে সরকারের জন্য, যে মানুষকে রক্ষা করা, মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক রাখা। স্বাভাবিকভাবে যদি মানুষ তার জীবনযাত্রা সচল না থাকে তাহলে একটা সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে। সেই আশঙ্কার জায়গা থেকে আসলে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। এখন যেটা আপনার সাথে এবং আমার যারা ভাইয়েরা যেখানে যেগুলো কথাবার্তা যেগুলো বলেছেন, সবার সাথে আমার একটা একমত, আমি নিজেও পোষণ করি। কিন্তু প্রেক্ষাপটটা হচ্ছে করোনা যে আক্রান্ত, এটা কিন্তু 1 মাস 2 মাস 3 মাসের বিষয় নয়। এই করোনা বাংলাদেশ থেকে ছাড়তে মিনিমাম 1 বছর বাংলাদেশ এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে পারেনি কবে যাবে। এবং এটাও ঠিক, আপনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আক্রান্তর সংখ্যা বাড়তেছে কিন্তু কমছে না। সেই সুবাদে যেটা হচ্ছে যে মানুষের কর্মসংস্থানের ব্যাপারে, যেখানে গার্মেন্টস সেক্টর হতে পারে যে করোনা মহামারী এটি যেমন থাকবে, যদি আমরা এটিকে নিয়েই সামনে এগোতে চাই ওইভাবেই চিন্তা ভাবনা করতে হবে যে আমি আমার দুর্যোগকালীন সময় এবং এই ধরনের একটি মহামারী যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যেখানে আমাদের আসলে এভাবে তেমন কিছু করার নেই, কিন্তু এটাকে নিয়েই সামনে এগোতে হবে, ওই ধরনের পরিকল্পনাই সবাইকে নিতে হবে। এটাকে নিয়ে যেতে হবে, আমাদেরকে একটু সচেতন থাকতে, মানে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে। যেটা হচ্ছে আমি গার্মেন্টস সেক্টরে বলছি, আমি তো আই হ্যাভ ভিজিটেড লট অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখানে আমি যাই সে গার্মেন্টসের মধ্যে যারা শ্রমিকেরা যেভাবে কাজ করে, একটা হেলথের যে একটা রেস্ট্রিকশন আছে, একটা মানুষ কতটুকু ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে সে বসবে, কাজ করবে। কিন্তু গার্মেন্টসের মধ্যে কিন্তু যারা কাজ করে শ্রমিক ভাইয়েরা, তারা কিন্তু দেখা যাচ্ছে একটা সেই ফিজিক্যাল রানা প্লাজা ঘটনার পরে গার্মেন্টস শিল্পের অবশ্যই পরিবেশের উন্নতি হয়েছে এবং অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু ফিজিক্যাল যেটা ডিস্টেন্সটা এটা অনেকটা সেটা ওইভাবে হেলথের অনুসারে আপনি ভুল বললেন, আমি না প্রতি উত্তর না করে পারছি না। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একটা মানুষের সোশ্যাল ডিস্টেন্সের কতটুক, বলতে মিনিমাম 1 মিটার। 1 মিটার আমাদের 1 মিটার মানে 3 ফুট না, 3 ফুটেরও বেশি। 1 মিনিট আমি বলি, আমাদের বাংলাদেশের পোশাক শিল্পের যা আন্তর্জাতিকভাবে যে নিয়ম আছে, আপনি মেশিনের যে টেবিলটা আছে, এই টেবিলটা 4 ফিট, 4 ফিট, আর একটা টেবিল 4 ফিট, দুইটা টেবিল যদি একত্রিত করা হয় তাহলে 8 ফিট হয়। 8 ফিটের মাথায় 2 জন শ্রমিক বসা থাকে, মাঝখানের দূরত্ব 4.5 ফিট আছে। সো আমরা উই আর ইন এ সেফ মুড, মানে পোশাক শিল্পের যে অবস্থানে কার্যক্রম চলছে এখন, এটা কমপ্লিটলি সেফ মুড। আপনি বললে হবে না যে এটা যেভাবে মানা হচ্ছে না, এটা আমি মানি না, এটা আমরা মানবো না। কারণ সেটা যদি আপনারা যদি মনে করেন যে যেটা আমার আগের যে আমি যেটা দেখেছি, সেখানে একটা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে 3-4 জন বসে না 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 না, পরিবর্তন হয়ে গেছে। আমরা এখন কাজ করতেছি, আপনি করোনার ভিতরে যারা কাজ করতেছে
100% স্যানিটাইজ করে কাজ করতেছে। আপনি জানেন না মনে হয়, ইদানিং হয়তো আপনার ভুল হতে পারে। আপনি যে দেখবেন একটা পোশাক শিল্পে আপনি ঢুকবেন, আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন না, আপনাকে পুরো কাপড় ভিজাইয়া না সেটা তারপরে ঠিক, ঢুকাবেন। এটা করোনাকালীন সময় এটা করা Maintain হচ্ছে, করা হচ্ছে। maintain করা তার হচ্ছে, মানে এটা এটা যথেষ্ট হচ্ছে। সামাজিক এবং সচেতনতার অনেকটা মাধ্যমেই করা হচ্ছে। ফ্যাক্টরিতে কিন্তু অনেক ওরা নিজস্ব অ্যাপয়েন্টেড ডাক্তারও সেখানে জি, জি, জি। রাখা আছে, অনেকটা না, 100% 100%। আর যেটা হচ্ছে যে আমাদের এই অর্থনৈতিক অবস্থাটাকে উন্নতি করার জন্য এবং এই করোনাকালীন অবস্থাটাকে করার জন্য সবচেয়ে আমার মনে হয় যারা মাঝারি, ক্ষুদ্র এবং উচ্চ লেভেলের যে সমস্ত ব্যবসায়ী উদ্যোক্তা আছে তাদেরকে এবং সুযোগ করে দিতে হবে। জি এবং একটা কথা বলি, আপনি যে বলে যে ব্যাংক থেকে 5% 6% করে লোন দিচ্ছে, কিন্তু ফিজিক্যালি আপনি গিয়ে দেখেন কোনো ব্যাংকে যখন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে সেটা যে সরকারের নির্দেশনা যেটা ছিল সেটা প্রতিপালিত হচ্ছে সেটা না। প্রতিপালিত হচ্ছে না। তো সুতরাং আগে আমরা দেখলাম অনেক চায়না থেকে 50 লক্ষ টাকা 1 কোটি টাকা ইনভেস্ট করে অনেক ব্যবসায়ীরা ইম্পোর্ট করে তারা এখানে বাংলাদেশে তারা ব্যবসা বাণিজ্য করে কোনো রকমে একটা 2 4 5 জন 10 জন লোক নিয়োগ করে তারা ইন্ডাস্ট্রি এটা একটা অবদান রাখতো, কিন্তু এখন তো সে প্রেক্ষাপটটাও নাই। জি রিঙ্কু কুমার বড়ুয়া, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, যেটি আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম যে কেমন বাজেট চাই, প্রতিবারই বাজেট আসলে একটি কথা বা একটি স্লোগান সবসময় হয়, কেউ বলে এটি বড়লোকের বাজেট, কেউ বলে গরিব মারার বাজেট, আমরা অনেকেই বলি যে এটা ব্যবসা বান্ধব বাজেট হতে হবে, কিন্তু বাজেটের লক্ষ্য হওয়া উচিত তো সাধারণ মানুষ, এই দেশে 16 কোটি মানুষ, সাধারণ মানুষ যারা তাদের জীবিকা নির্বাহ যাতে তারা ভালোভাবে করতে পারে, তাদের জীবনে যাতে এই ধরনের কোনো নেতিবাচক প্রভাব না আসে এই সময়গুলোর সময়, সে ধরনের রাষ্ট্রীয় সুরক্ষার যে অর্থনৈতিক নীতি পলিসি যেটি থাকা উচিত সেটি অবশ্যই 100% থাকা উচিত। এই ধরনের সংকটকালীন সময় যারা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে নিম্নবিত্ত এবং বস্তিবাসী এবং খেটে খাওয়া মানুষ, তাদের জন্য আসলে কি করতে পারে সরকার এই সময়? দেখেন, যে প্রশ্নটা আপনি করেছেন এটা খুবই কঠিন প্রশ্ন, ইন দ্য সেন্স যে অলরেডি ওইভাবে আমরা যাচাই বাছাই না করে প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করেছিলাম যে 1,40,00,000, এটা আমি 2 মাসের আগে 1,40,00,000 আমাদের যে উপবৃত্তি ওটা দিয়ে দেওয়া হোক, দিয়েছেন উনি। তারপর আরও উনি 50 লক্ষ পরিবারকে দিয়েছেন। কিন্তু এইটি একটু আপনাকে জানিয়ে রাখি যে 50 লক্ষ পরিবারকে যে সহযোগিতা দেওয়ার কথা ছিল সেটি এখনও মানুষ পুরোপুরি পায়নি, সবাই পাবেও না। ওই জায়গায় আমি বঙ্গবন্ধুর আমলে চলে যাই, ওই জায়গায় বঙ্গবন্ধুর মেয়ের যে কমেন্টস যে আমি যদি কি লুঙ্গির কাপড়ও দিই ওইটাও বিক্রি করে দাফনার কাপড়, সো আমি ওদিকে যাচ্ছি না যে 7 কোটি কম্বল দিয়েছি, আমার কম্বলটা কোথায়? আমি ব্লেম গেমে যাচ্ছি না। জি আপনাকে ধরে নিতে হবে, ওই যে আমি ওনার সঙ্গে একমত, দুর্নীতি কোথায় নেই, ঠিক আছে, দুর্নীতি সব জায়গায় আছে। তো আমরা ওইটাকে মেনেই আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি, তো আমি আপনাকে কয়েকটা কথা বলি। লোটাস কামাল ভাই এতক্ষণ আমার উপর খেপে যাবে যে পারভেজের কাছ থেকে তো আমি, অধ্যাপক পারভেজের কাছ থেকে তো আমি, কিন্তু নেতৃত্বের দক্ষতা তো আমাদের দেখাতে হবে, কারণ মানুষের কাছে এটা আশা করি না। সেবা পৌঁছে দিতে হবে। আমি যে তাত্ত্বিক বুদ্ধিজীবী না, এখানে আমি কয়েকটা প্রশ্ন আনতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বাজেটের টাকাগুলো কোত্থেকে আসবে? আমরা শুধু এটা চাই ওইটা চাই, এমন হওয়া উচিত তেমন হওয়া উচিত বলতেছি। আমি আপনাকে ডাটা দিই, একটা বাজেটের আমাদের ম্যাক্সিমাম একটা ইনকাম চলে আসে, 60-65% ইনকাম চলে আসে আর এনবিআর খাত থেকে, রাজস্ব আয় থেকে। এনবিআর খবর নেন, 60,000 70,000 1 লক্ষ কোটি টাকা ঘাটতি থাকতে পারে, 60-70,000 লক্ষ টাকা ঘাটতি থাকবেই। তাহলে আমরা এই চাই সেই চাই বেই চাই বলতেছি, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? 1 নাম্বার 2 আপনার, তাই আমি এই রাজস্ব আদায়ের কথায় আমি আসলাম, এখানে একটা বড় ধরনের ঘাটতি আছে। তো এবারের বাজেটের 3টা বড় বড় সমালোচনা করি। লোটাস কামল ভাই অলরেডি আইডিয়া পেয়ে যাবে যে পারভেজ সব বলে দিছে। এবারের বাজেট হবে ঋণ নির্ভর বাজেট, সরকার ব্যাংক থেকে ঋণ নেবে। এবারের বাজেট হবে সবচেয়ে বৃহত্তম ডিফিসিট বাজেট। সো এই জিনিসগুলো আমাদের নেগেটিভ জিনিস ধরে নিয়েই আমরা পজিটিভ চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যে এখন টাকাটা কোত্থেকে আসবে? টাকাটা আমি সবসময় আমরা ধানাই পানাই করি, একজন রাজনৈতিক পলিটিক্যাল ইকোনমি ছাত্র হিসাবে এবার সরাসরি বলতে চাই, কালো টাকার ইনফ্লো নিয়ে এখানে আসা, কালো টাকা না, অপ্রদর্শিত টাকা, ট্যাক্স মানি নট ট্যাক্স পেইড। তো আপনার এই টাকাটাকে এবার আসতে দিতে হবে। এই টাকার আসতে সমস্যা কি? হ্যাঁ, এই টাকার একটা সমস্যা আছে, ওই সমস্যাটা বন্ধ করতে হবে। এই টাকাটা আমরা বাইরে থেকে এখান থেকে চুরি করে নিয়ে গেছি,
ওখান থেকে আবার এখানে নিয়ে আসছি, নিয়ে এসে ব্যাংকের কাছে এটা ইকুইটি দিয়ে আবার লোন নিচ্ছি। সো আবার যখন লোন নিচ্ছি আবার ওইটাকে কালো বানাচ্ছি। সো এইবার জিনের আমি দুষ্ট চাইবো চক্র, যে জি। প্রধানমন্ত্রীকে বলতেছি, নেত্রী এবার কালো টাকাকে অ্যালাউ করা যাবে অনলি সোভারেন বন্ড হিসাবে, গভর্নমেন্ট বন্ড, এবং ওই যে ব্যাংক থেকে ঋণের হারটা কমাই নিয়ে যেন ব্যবসায়ীরা একটু ঋণ বেশি পায়। সো কালো টাকা যদি বন্ড, সরকারি বন্ড হিসেবে আনা হয়, যে 3 to 5 years উইথ এ লুক্রেটিভ ডিভিডেন্ড, একটা লুক্রেটিভ ডিভিডেন্ড, তাহলে একটা ভালো অ্যামাউন্টের টাকা আসবে। কিন্তু এই টাকা গভর্নমেন্টের কাছে লক ইন থাকতে হবে 3 থেকে 5 বছর। তো সো এটা গেল একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে এই আমাদের এই বলেছি যে আমি ব্যবসায়ী বান্ধব বাজেট আমাদের নাই। জি, এই ভাই কথার মধ্যে একটা স্ববিরোধিতা আসছে। উনি একবার বলতেছেন যে ব্যাংকে টাকা দিচ্ছে না, ব্যাংকে গেলে এই হচ্ছে, ব্যাংকে গেলে সেই হচ্ছে। তখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই ব্যাংক টাকাগুলো দিচ্ছে কাকে? ব্যাংক তো আপনাকে দিচ্ছে না আমি জানি, ভালো মানুষকে দিচ্ছে না, ইভেন গার্মেন্টসকেও দেয় না। শুনেন, আমার গার্মেন্টসও আছে, আমার প্লেনও আছে, আমাকে আপনি গার্মেন্টস ব্যবসায়ী বললে হবে না। আমার গার্মেন্টসও আছে, আমার প্লেনও আছে, আমার ব্যাংকও আছে, না ভাই, ইন্স্যুরেন্সও আছে। আমি তো দিচ্ছে না সেটা বলি নাই, দিচ্ছে না তো, আমি বলতেছি যেটা বলছি যে হ্যাঁ। আমার সরকার, আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে একটা বলছে যে 5%, 6% ইন্টারেস্টে যারা ইনভেস্টর তারা ব্যাংক থেকে লোন নিতে পারবে। আপনি যখন একটা ব্যাংকে যখন যাবেন, Yes. তখন সেখানে গিয়ে দেখা যায় 1000 জটিলতা। আদার বিভিন্ন ধরনের চার্জ ইনভলভ করে সেটাকে 10 থেকে 12 এর মধ্যে পড়ে যায়। তারপরও আপনাকে দেবে না, ওই আবার তারপরেও- তেলের মাথায় তেল এবং- দিচ্ছে। যারা নেওয়ার তারাই তারাই নিচ্ছে। এবং- আচ্ছা, এখন আসেন গার্মেন্টস আলাদার কথা বলি। গার্মেন্টস, এই যে ওনার পথে উত্তর দিই, তো আমার এই স্যারের মতো অভিজ্ঞতা আছে যে আপনি যেরকম হেলথের এটা ছিলেন সেটা ছিলেন, আমি হেলথের ডাইরেক্টরের ছেলে। জি, তার মানে আমি সিভিল সার্জনের কোলে জন্ম হয়েছি, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার হোসনেয়ারা জন্ম হয়েছে। তো আমি ওই হেলথ সেক্টরের ওই সব গল্প, যে নাইক্ষণচুরিতে গেলে কি হচ্ছে, উনি আজমিরিগঞ্জ, আমিও গেছি আমার মায়ের সঙ্গে জিপে চড়ে চড়ে হেলথের ডাইরেক্টরে। তো আমরা ওগুলোর থেকে জিনিসটা বলতেছি, অ্যাট দ্য সেম টাইম আমি ওনাদের দুঃখ বুঝতেছি যে আমি নট অনলি থিওরিটিক্যাল ইউনিভার্সিটি প্রফেসর, আমি চেম্বার অফ কমার্সের ডিরেক্টর 7 বছর ধরে, 3 টার্ম 4 টার্ম চিরাং মেট্রোপলিটন চেম্বারের ডিরেক্টর আমি। জি স্যার। তো আমি একেবারেই শ্রমিক, অর্থনীতির খাতের আমি শ্রমিক। তো সেইটা দেখেই সরকারকে কথা বলার চেষ্টা করি। এখন যে জিনিসটা নিয়ে আমাদের খুব বেশি দরকার হয়ে গেছে, আমরা এই দিনে আনে দিনে খাই যারা, এখানে কতগুলো কথা আছে। বাংলাদেশে কয়টা সেলুন আছে? তাহলে বাংলাদেশে যদি আপনি, আমার নেত্রী যদি হুজুরদের জন্য মসজিদে কিছু দিতে পারে, স্যার আমরা বিরতি নিয়ে এসে হ্যাঁ, তারপর তাহলে আবার মসজিদে আপনার কথা- আমাদের সেলুনদের জি। জন্য এই ওদের জন্য করতে পারে, পেশাজীবীদের। আমি বলতে চাই শ্রমজীবীদেরকে ওইভাবে অ্যাড্রেস করতে জি, হবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা কথা বলছিলাম কেমন বাজেট চাই, আসন্ন বাজেট নিয়ে আমরা আমাদের অতিথিদের মতামত শুনছিলাম। অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, যেটি এহসানুল আলম পারভেজ স্যার বললেন যে এবার একটি চ্যালেঞ্জই আসলে মানুষের, খেটে খাওয়া মানুষদেরকে এবার তাদের জন্য কিছু করা, বিশেষ করে সরকারের আয়ও তো লাগবে। যেটি স্যার বললেন যে সরকারের টাকাটা আসবে কোত্থেকে, অর্থ সংস্থান যেটি হবে ঋণ নির্ভর হবে এবং ঘাটতির বাজেট হবে, যে আভাসগুলো আমরা পাচ্ছি এখন থেকেই, সেটিকে মোকাবেলা করার জন্য সরকারের একটি যথেষ্ট দক্ষ ব্যবস্থাপনা থাকা দরকার, যেটি আগেই, কিন্তু এই ব্যবস্থাপনার অভাবে আমরা দেখলাম যে অনেক ভালো উদ্যোগ সরকারের, অনেক ভালো কর্মসূচিও শেষ পর্যন্ত সফল হয় না। তা এই ধরনের ঘাটতি বাজেটে বা এই ঘাটতি সংকটকালীন সময়ে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে কী কী বিষয়গুলোকে নজর দেওয়া উচিত? দক্ষ ব্যবস্থাপনা এটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যদি আমি কোঅর্ডিনেশন, ইন্টিগ্রেশন যদি না থাকে, তাহলে আমার বাজেটের, আমি একটুখানি দ্বিমত পোষণ ওনার সঙ্গে করছি, অর্থের কোনো সমস্যা নাই। আমার এই মুহূর্তে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এ যাবৎকালের হাইয়েস্ট, 34 স্ট্যাটিস্টিক $38 বিলিয়ন আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আমার এনবিআর থেকে আমি যেটা পেতে যাচ্ছি সেটা মিনিমাম, যদি অনেক কমও পাই তাহলে 3 ট্রিলিয়ন টাকা আমি পাবো, যেটা আমার বাজেটের জন্য মোটামুটি ডেফিসিট হবে। আপনার ইভেন 5-6% ডেফিসিটের কথা চিন্তা হয়েছে, এবং 8% ডেফিসিটও হতে পারে। নো ম্যাটার, যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, ম্যানেজমেন্ট যদি আমার ঠিক থাকে, প্রপার ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন যদি থাকে, তাহলে এইটার কোনো সমস্যা
আমি মনে করি না। যদি থাকে যদি থাকে থাকবে কিনা আমি বলেন না। আমি আমি মনে করি না। আমি অর্থনীতিবিদ হিসেবে যেটা মনে করি সেটা হলো বাজেটের প্রপার ইউটিলাইজেশন যদি না হয়, পাবলিক That is প্রাইভেট very important, very পাবলিক important. প্রাইভেট আমার গত 5 বছর হয় নাই, তা আপনি এখন স্বপ্ন যদি দেখতেছেন না নাকি? হয় তাহলে বাজেটের অর্থ অপচয় হয়ে যেতে পারে। সুতরাং এটাকে আমার জনসাধারণকে যদি আমি দেশের উন্নতি করতে চাই, জনসাধারণের আপনার দুরবস্থা থেকে তাদেরকে মুক্তি দিতে চাই, তাহলে ইদানিং ধরেন আমরা ফ্রি ডিস্ট্রিবিউট যে 50 মিলিয়ন পরিবারকে যে দেওয়ার কথা ছিল, আপনি বলেছেন এটা ঠিকমতো পৌঁছায় নেই। 1 কোটি লোককে দেওয়ার কথা আছে, প্রধানমন্ত্রী কমিট করেছেন, সে 1 কোটি লোকের পৌঁছানো তো দূরের কথা, 50 মিলিয়ন যেটা আগে লিস্ট ছিল সেই অনুযায়ী পৌঁছায়নি। সুতরাং এটাকে প্রপার ম্যানেজমেন্ট অবশ্যই আনতে হবে। আর আরেকটা জিনিস যেটা এখানে আলোচিত হয়েছে সেটা হলো কর্মসংস্থানের বিষয়টা। আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই কর্মসংস্থানে যদি আমি করতে চাই সত্যিকার অর্থে, তাহলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এবং আমাদের একটা কথা আপনারা শুনেছেন বোধহয়, সেটা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আমাদের প্রচুর আপনার যুবক যারা মানে যারা আপনার ইয়ে করবে, আপনার যারা পড়াশোনা শেষ করে ইকোনমিক্যালি জি। ইকোনমিক্যালি অ্যাক্টিভ পপুলেশন সেটা অনেক বেশি হয়ে যাবে, 130 বিলিয়ন পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এদের কর্মসংস্থান না করতে পারলে আমি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা পাবো না। এবং কর্মসংস্থানের জন্য আমরা এডুকেশনকে আমাদের কোয়ালিটি এডুকেশনে পৌঁছাতে হবে। এবং আমরা যদি বলি বাংলাদেশ লেভেল এডুকেশন, নো, দের ইজ অনলি ওয়ান এডুকেশন, দ্যাট ইজ ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ এডুকেশনে পৌঁছাতে হবে। আজকে আমার নার্স আছে, কিন্তু কোয়ালিটি নার্স নাই। আজকে 1 লাখ টাকার উপরে বেতনের যে নার্সগুলো, এরা সব বাইরে থেকে আসে, ফিলিপিন থেকে আসে, কেরালা থেকে আসে, তারা এখানে এসে চাকরি করছে। আর 5,000 10,000 টাকা বেতনের যে নার্সগুলো, সেগুলো আমাদের লোকাল। আমি যদি কোয়ালিটি নার্স তৈরি করতে পারি, তাহলে আজকে পৃথিবীর বিভিন্ন দেশ বুঝতে পারছে করোনায় আক্রান্ত হয়ে যে তাদের কোয়ালিটি নার্স দরকার নাই। আজকে থেকে 10 বছর আগে জাপানি বলেছিল 5,000 নার্স নেবে, জেরিয়াট্রিক নার্স নেবে। তো সুতরাং আমি যদি কোয়ালিটি তৈরি করতে পারি, তাহলে আমাদের কর্মসংস্থান এবং আমাদের দেশের এই যে জনসম্পদ, এটা আমাদের একটা সম্পদে রূপান্তরিত হবে। এবং আমরা মনে করি না যে আমাদের এই যে জনসংখ্যা আমরা বিদেশে বিভিন্ন জায়গাতে এবং দেশে $5 বিলিয়ন আমার দেশ থেকে চলে যাচ্ছে বাইরে। কেন? বিদেশ থেকে যারা আপনার কোয়ালিটি পিপল, তারা সেখানে কাজ করছে, আমাদের দেশে এই লোকের অভাব। তা আমি যদি আজকের জনসাধারণকে আপনার শিক্ষা দিতে পারি, কোয়ালিটি শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এটা করা সম্ভব। আর একটা বিষয়, এই যে ম্যানেজমেন্টের কথা বললেন, ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন, এটা কত ইম্পর্টেন্ট। আমি আজকে ফ্যাসিলিটি ক্রিয়েট করেও আমি কতটুকু লাভ করতে পারবো। একটা ছোট্ট উদাহরণ দিই, ভারতেরই উদাহরণ দিই, কেরালা আর ওয়েস্ট বেঙ্গল। কেরালার ডাক্তার ম্যান রেশিও ওয়েস্ট বেঙ্গলের 1, হসপিটাল বেড কেরালা ওয়েস্ট বেঙ্গলের 1, একমাত্র নার্সের সংখ্যা কেরালায় বেশি। তাছাড়া বাজেট সেটাও কেরালা ওয়েস্ট বেঙ্গলের 1। কিন্তু কেরালার লংজিভিটি ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট, শিশু মৃত্যুর হার পৃথিবীর মধ্যে লোয়েস্ট। কেরালা আপনার স্বাস্থ্য ব্যবস্থা মাত্র $250 পার ক্যাপিটা ইনকামে তারা জার্মানি এবং ইউরোপের দেশগুলোর সমান। কি করে হলো? কি করে হলো? এটা এই করেই হলো। সেটা হলো কেরালার লোকরা শিক্ষিত, এটা একটা ফ্যাক্টর। আর একটা হলো দে আর এম্পাওয়ার্ড টু অ্যাসার্ট দেয়ার রাইট। ওরা লাইন দেয় সকালে, আপনার ওই স্বাস্থ্য যে ফ্যাসিলিটি আছে, সেই ফ্যাসিলিটি লো কস্ট সাবসিডাইজ ফ্যাসিলিটি যেটা গভর্নমেন্ট দিয়ে থাকে গরিবদের জন্য, সেটা গরিবদের কাছে ওয়েস্ট বেঙ্গলে পৌঁছায় না। ওয়েস্ট বেঙ্গলের অত সচেতন না ওই সময়। গুড হেলথ অ্যাট লো কস্ট, এটা রকফেলার ফাউন্ডেশনের একটা পাবলিকেশন, যেখানে আমি এটা পেয়েছি 1994-এ। এবং সেখানে কেরালার লোকরা অত্যন্ত সচেতন। ওই যে ডাক্তার থাকবে না ওখানে, বা ওষুধ ফাঁকি দিয়ে বিক্রি করবে, কোনো সুযোগ নেই, বিপ্লব ঘটে যাবে। লোক এত সচেতন। অর্থাৎ লোককে যদি আমি সচেতন করতে পারি, তাহলে কিন্তু এটা বিরাট সাকসেস। সচেতনতা বোধের অভাব, এটা একটা এখানে বড় ফ্যাক্টর হিসেবে রয়ে গেছে। আজকে উপরের থেকে নিচের থেকে সব দিক থেকে আমার এগোতে হবে। উপরের থেকে প্রধানমন্ত্রী করলেই যে এটা একটা কিছু হবে
সাকসেসফুল হবে এটা মনে করার কারণ নেই। যে ফ্যাসিলিটি তৈরি হবে সেই ফ্যাসিলিটি ইউটিলাইজেশন হবে না যদি কিনা আমি অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। শেখ আতিয়ার রহমান দীপু, যেটি স্যার বললেন যে আমাদের মানুষের যেমন সচেতনতা দরকার, তেমনি যে ব্যবস্থাপনার যে দক্ষতা সেটিও দেখাতে হবে সংশ্লিষ্টদের যারা আছে। আমরা এই করোনায় দেখলাম যে আমাদের অনেক নাজেহাল অবস্থা। এখানে ব্যবস্থাপনার যে একটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আসলেই সমন্বয়হীনতা এবং ব্যবস্থাপনাটা কত জরুরি, এবং আগামী দিনের সময় তো আরও কঠিন, সে সময় আরও কী হওয়া উচিত। আমি একটা জিনিস বুঝি, আমার সহ বক্তা যে কথা বলে গেছেন যে উনি হয়তো ক্লিয়ার জিনিসটা ফুটে ওঠে নাই। আমি বলে দিচ্ছি, বাংলাদেশ এমন একটা সময় অতিক্রম করতেছে যে উন্নয়নের জন্য যে শক্তিটা প্রয়োজন, বাংলাদেশে এখন বর্তমানে 67% অফ ম্যান পাওয়ার, জি, টোটাল আউট অফ যত ম্যান পাওয়ার আছে তার 67% যুবক। এটা অতীতে ছিল না, এটা অতীতে ছিল না, যেটা উনি বলতে চেষ্টা করেছেন। আমি এটা ক্লিয়ার করে দিলাম, 67% যুবক, মানে কর্মক্ষম মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি। এবং এই সুযোগটাই মাননীয় প্রধানমন্ত্রী কাজে লাগাচ্ছে। তো আমাদের কাজে লাগাতে হবে সঠিকভাবে। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরা যদি যারাই তার মানে রিলেটেড যারা আছেন, সবকিছু করতে পারবেন না, একা পারবেন না। আমাদের দুঃখ হয় তারা যদি আরেকটু অ্যালার্ট হন, তারা এই যুবকগুলোকে কাজে লাগানোর জন্য তারাই যথেষ্ট। আমাদের প্রান্তিক জনগণ আজকে কৃষি খাতে যান, বিপ্লব, মানে প্রচুর সফলতা তাদের ভিতরে। মৎস্য খাতে যান, প্রচুর সফলতা তাদের ভিতরে। আমরা কি করলে, আপনি কোনোদিন চিন্তা করতে পারবেন চাইনিজ কমলা আগে আপনি 600 কোটি ডলার, 6,000 কোটি ডলারের চাইনিজ আমরা কমলা এনে খাই, কমলা, ছোটো ছোটো কমলা, বিভিন্ন মিষ্টি কমলা, যে প্রোডাক্টটা বাংলাদেশে হচ্ছে এখন। বাংলাদেশেও হয়। বিপুল সম্ভাবনার মাটি আমাদের দেশ, বিপুল সম্ভাবনার মানুষ আমাদের দেশ। প্রান্তিক জনগণকে আমরা যদি সেইভাবে শিক্ষা দিতে পারি, কৃষিখাতকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, যুব সমাজকে। আমার যুব সমাজ বাইরে যে কাজ করবে কেন, কত রেমিটেন্স পাঠাবে, তার থেকে বেশি ইনকাম করা সম্ভব তার বাড়িতে বসে তার জমির চাষ করে। তাকে সেইভাবে উদ্বুদ্ধ করতে হবে, তার পিছনে সেই ফিডব্যাকটা দিতে হবে। আমরা রকেট বানাতে পারি না, কিন্তু আমার ছেলেরা কিন্তু রকেট বানানো শিখছে। আপনি জানেন বাংলাদেশের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, বিমান ইন্ডাস্ট্রি, বোয়িং 77-এর ইন্ডাস্ট্রিতে বড় বড় ইঞ্জিনিয়ার বাঙালি, এটা আমরা জানি না। বাংলাদেশের বিজিএমই এর যে বিআইএফটি আছে, বিইউএফটি ইউনিভার্সিটি করেছে, যে আমরা এত সুন্দর ইউনিভার্সিটি করেছে যেখান থেকে একটা টেকনিশিয়ান তৈরি হয়ে মানে লক্ষ লক্ষ ডলার তারা ইনকাম করতেছে বিদেশের বাড়িতে। কি করে? ডিজাইন করে। যে ডিজাইনার বাংলাদেশের তৈরি, মানে আমরা তাকে রাখতে পারতেছি না, অথচ বিদেশ থেকে আমরা চেষ্টা করছি। আমাদের ট্রেন্ডসকে চেঞ্জ করতে হবে। আমাদের হাতে সময় একদম কম, আমাদের ট্রেন্ডসকে চেঞ্জ করলে আমরা সবকিছুই করতে পারবো ভাই। আমরা সময় একদম শেষ দিকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি আজকে যদি শেষ হয়ে থাকে, আমি সবাইকে আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমার যে কথা আমি বললাম, কথা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মার্জনীয়, সবার কাছে আমার মার্জনীয়। জি, শেখ আতিয়ার রহমান দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, যেটি আতিয়ার রহমান দীপু বলছিলেন যে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব, এবং বাংলাদেশের মানুষেরও ওই ধরনের একটা দক্ষতা আছে যে সে তার কাজে এবং দক্ষতার ছাপ সারা বিশ্বে বিভিন্ন জায়গায় রাখছে। সেক্ষেত্রে এই বাজেটের সময় বা করোনা সংকটকালীন সময় যে বাজেট আমরা পেতে যাচ্ছি, সেখানে এই দক্ষ মানব সম্পদ গড়ার যে সুযোগ তৈরির যে বিষয়গুলো থাকবে, সেগুলো কি এখানে আমরা দেখতে পাবো? হ্যাঁ, আমি আপনাকে যেটা বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। আপনার সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে, আপনি সব সময় যুব সমাজ, কর্মসংস্থান এবং দেশের
দরিদ্র মানুষ, মধ্যম আয়ের মানুষ এবং সর্বোপরি সব কিছু আপনার বিচক্ষণতার মাধ্যমে আপনার দেশ পরিচালনা করে যাচ্ছেন। তার ফলশ্রুতিতে আজকে আমরা একটা মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা এখন উপনীত হয়েছি। আমার এই যে বাজেটটার মধ্যে আপনাকে আমাদের একটা আহ্বান থাকবে, এবং আপনার তো অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বিজ্ঞ লোকজন আপনার সাথে যারা আছে, তাদের মত পরামর্শ নিয়ে তো আপনারা সেগুলো করবেন। কিন্তু আমাদের একটা পরামর্শ থাকবে, যেটা হচ্ছে যে আমাদের অনেক যুব সমাজ কর্মসংস্থানের অনেক সুযোগ আছে, এবং আমাদের যুব সমাজ অনেক লোকজন এখন বেকারত্ব যারা এবং বিভিন্ন কাজকর্মের আমাদের হাতে সময় কম, যদি মধ্যে তারা আছে, এবং তাদেরকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে এবং স্বনির্ভর এবং ব্যবসা বান্ধব এবং গরিব বান্ধব একটা বাজেট দেওয়া যায়, প্রণয়ন করে, এবং এই যে এই মহামারী থেকে যাতে দেশ, জাতি এবং আপনার যে পরিশ্রমটা যাতে সার্থক হয়, এই বিষয়ে আপনি এবং সুন্দরভাবে ভালো দৃষ্টি দিয়ে আপনি কাজ করবেন, এটা আপনার কাছে আমাদের প্রত্যাশা। আমাদের হাতে সময় একদম কম। আর আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আমি ধন্যবাদ জানাই, যেটা করোনাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী, প্রশাসন, আমরা যখন বিভিন্ন গ্রাম পর্যায়ে যখন আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী যখন দিতে গিয়েছিলাম, সেখানে প্রশাসনের আন্তরিকতা এবং পুলিশ বাহিনীর আন্তরিকতা, অবশ্যই বাংলাদেশ পুলিশের আন্তরিকতা এবং সেবা এবার করোনায় তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরা পুলিশ বাহিনীকে আমি তাদেরকে স্যালিউট জানাই এবং ধন্যবাদ জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বিশেষ করে। আমরা আলোচনা শেষ দিকে চলে এসে, হাতে সময় কম। লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আহসানুল আলম পারভেজ, যেটি আপনি শুরু করেছিলেন, আমি সেখানে আবার যেতে চাই, সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, যেটির কথা বললেন। এই করোনা সংকটকালীন সময়, সংকটের সময় এটিকে একটি ব্যবস্থাপনায় নিয়ে আসা, এবং একদম সংক্ষিপ্ত আকারে আপনার কাছে জানতে চাই যে আমাদের আসলে কি সম্ভব। আমাদের করোনা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য খাতের যে অবস্থা, মানুষের যে এখনও এটা বাস্তবতা স্বীকার করতে হবে যে হাসপাতালে গিয়ে মানুষ কিন্তু এখনও তাদের চিকিৎসা ওইভাবে অবারিত সুযোগ নেই, সবাই চিকিৎসা পায় না। অনেকেই হাসপাতালে, এই হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে হয়, দীর্ঘ সময় ঘুরতে হচ্ছে। সেইভাবে মানুষকে যে এই যে একটি সাধারণ মানুষের সেবাটাকে আর সহজ করার ক্ষেত্রে এই সংকটকালীন সময় কি করা উচিত? দেখেন, আমি আমার যেহেতু 26-27 লক্ষ মাস্টার ডিগ্রি হোল্ডার ছাত্র বেকার আছে, তাই ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের স্বপ্ন আমি দেখি না। যে আমার শুধু একটা 26 লাখ ছাত্রই বেকার আছে মাস্টার ডিগ্রি হোল্ডার। এখন যেটা এই মুহূর্তে করতে হবে, ওনার একটা খুব ভালো কথা উনি বলেছেন, সেটা হচ্ছে এবার যে বাজেটে বরাদ্দ, ভোকেশনাল এডুকেশন আপনার মারাত্মক বরাদ্দ দিতে হবে, যেন অন্তত 3-6 মাস পরে ওগুলো গিয়ে বিদেশ থেকে আমাদেরকে ওই যে আরও বেশি রেমিটেন্স নিয়ে আসে। আর কর্মজীবী মানুষগুলোকে পেশাভিত্তিক আপনাকে ওই মসজিদের ইমাম যেরকম সম্ভব, যেমন সেলুন বন্ধ আছে, তো যে ছেলেটা চুল কাটে ও কী করতেছে? তো ওকে তো আমরা জানি একটা সংখ্যা আছে, পরিবহন শ্রমিকের একটা সংখ্যা আছে। এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পেশাগত যে শ্রমজীবী মানুষগুলো আছে, ওদেরকে যতখানি সম্ভব রিচ করতে চেষ্টা করা, কিন্তু হয়তো সম্ভব হবে না। তাই আমি যেটাই বলতে চাই যে এবারও বাজেটের মধ্যে আমাদের সমস্যা থাকবে, এডিবি আবারও যেটি এখানে বলি যে করোনার কারণে তো সারা বিশ্বেই নাজেহাল, সারা বিশ্বের অবস্থাই খারাপ। আপনি যদি কারো প্রতি নির্ভর করেন যে আমি আমার বিদেশ থেকে সেই জায়গা তো এখন ভালো পয়েন্ট জায়গায় দিচ্ছেন, কারো প্রতি নির্ভর করার কোনো উপায় নেই, কেউ সাহায্য করতে পারবে না। সেই জন্য একই অবস্থা। আমাদের যেহেতু 66% বা তার চেয়ে বেশি লোক কৃষি ভিত্তিক, আমাদের এখন কৃষিজাত না, ধান তাল চাল না, আমাদের আম থেকে জুস, তার মানে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন লাগবে। এবং আমাদের অ্যান্টি করোনা প্রোডাক্ট যেগুলো আছে, এই যে এগুলো সব আমরা চায়না থেকে আনতেছি, এভরিথিং। আমরা এই ছোট ছোট জিনিস, এই অ্যান্টি করোনা প্রোডাক্টস আছে অ্যাটলিস্ট 50 ধরনের, তাহলে 50 ধরনের প্যান্ডামিক প্রোডাক্ট। সো প্যান্ডামিক প্রোডাক্টের যদি এখন ভালো ব্যবসায়ীদের ছোট মিডিয়াম লোন দেয়,
ব্যাংক বহু মানুষের ব্যাংক করতে হবে, কিছু মানুষের ব্যাংক না। আমি ইসলামী ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান হিসেবে বলছি, একদম শেষ দিকে তা চলে আমাদের এসেছি, স্যার। ব্যাংকিং জি। ছিল আপনার কিছু মানুষের জন্য। এবার মাননীয় প্রধানমন্ত্রীকে এবার বিগ লোনের কথা ভুলে যেতে হবে, অল স্মল লোনস ফর এসএমই। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। Thank you very আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আহসানুল আলম পারভেজ, অধ্যাপক ডক্টর আহমেদ নিয়াজ, শেখ আতিয়ার রহমান দীপু এবং লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসন্ন বাজেট কেমন হওয়া উচিত, গরিবের বাজেট বা ব্যবসা বান্ধব বাজেট, আমরা যেটাই বলি না কেন, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বা সাধারণ মানুষ যাতে ভালোভাবে সামনের দিনগুলো অতিক্রম করতে পারে তেমন একটি বাজেট, সুষম বাজেট হবে এমন প্রত্যাশায় শেষ করছি নিটল টাটা এসএটিভি সংলাপ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায়, পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।